ঢাকার নামকরা এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকালটা ছিল অনেকটাই ঘুমকাতুরে। আজ নতুনদের এরিয়েন্টেশন, সবার মাঝে উত্তেজনা। তবে উত্তেজনা ছিল না রাইসা ইসলামের। এমপি সাহেবের বখাটে হট মেয়ে, সে শুধু এক নতুন মুখ খুঁজছিল আজ। এই যে তানহা, ওই ছেলেটা দেখেছিস? চোখের নিচে কালি, চুল যেন কেশ কবিতার গায়ে উঠে এসেছে। নতুন মনে হচ্ছে রে। ও তো নিউ অ্যাডমিশন, নাম শুনলাম সাফওয়ান, পুরো বই পড়ার টাইপ লাগছে। তোকে তো সহ্য হবে না। তোর ধারণা ভুল প্রমাণ করাই আমার কাজ। মজা হবে মনে হয়। ওকে একটু বাজি বানায়। রাইসার চোখে মজা ছিল, কিন্তু মনের গভীরে ছিল এক শূন্যতা, যা এমন কারো চোখে ধরা পড়ে যাকে এখনো সমাজ ছুঁয়ে যায়নি। আর সাফওয়ান, এই শহর, এই জীবন, সব কিছুই তার কাছে নতুন আর অচেনা। মা বলছিলেন শহরের মানুষ সাবধানে চলতে হয়, কারো কথায় মাথা গরম করা যাবে না। সাফওয়ান গরিব ঘরের ছেলে, ঢাকা শহরে এসেছে মায়ের চিকিৎসার আশায়। ভার্সিটিতে ভর্তি হয়েছে স্কলারশিপে। তার জীবনে কোনো প্রেমের গল্প নেই, ছিল শুধু দায়িত্ব। তানহা, বাজি ধর, 1 মাসের মধ্যে ও আমার প্রেমে হাবুডুবু খাবে। আমি যা চাই তা আদায় করতেই পারি, বুঝছিস? তুই জানিস না, এই ছেলেটা হয়তো তোর মতন না। দেখে মনে হচ্ছে এই ছেলেকে পটানো খুব সহজ হবে না। যেটা সহজ সেটা তো আমি চাই না। এই ছেলেটাকে ভাঙা একেবারেই একটা মিশন। সেদিন ক্যাম্পাসের ক্যান্টিন, করিডোর, কর্নারে কর্নারে রাইসার চোখ খুঁজল সাফওয়ানকে। অথচ ছেলেটা পুরো সময়টাই তার মতো করে নিজেকে গুটিয়ে রাখছিল। এই ভার্সিটিতে সবাই যেন সিনেমার লোক, আমি কেমন যেন একা এসে পড়েছি ফুল জগতে। ওই মেয়েটা দেখেছিস? ও রাইসা ইসলাম, এমপি সাহেবের কন্যা। বাইক চালায়, পার্টি করে, ভয়ঙ্কর টাইপ। ও থেকে যত সম্ভব দূরে থাকাই ভালো। ভয় পাওয়ার চেয়ে সম্মান করাই ভালো ভাই। আমি এসেছি পড়তে, এসব ঝামেলা চাই না। রাইসা একা নিজের বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়েছিল। সিগারেটটা ধরানোর আগেই সে ভাবল, এই ছেলেটা কেন এমন, কেন এত আলাদা? ওর চোখ কেমন যেন এক নেশার মতো। তুই আমার মতো কাউকে দেখিসনি আগে, তাই তো ভয় পাস না। দেখিস, ঠিক আমার কাছে আসবি নিজের থেকেই। কিন্তু সে জানতই না এই ছেলেটাই তার জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে আসবে। একদিন সব পাল্টে দেবে। রাইসা আজকের দিনটা ঠিক করে রেখেছে, সাফওয়ানকে একটা কন্ট্রোল পরিস্থিতিতে ফেলবে, যেখানে তার বাঁচিয়ে দেওয়ার সুযোগ থাকবে। প্ল্যান খুব সিম্পল, ভয় দেখিয়ে পড়ে যাওয়া, এরপর ছেলেটার হাত ধরা। তানহা, মনে রাখিস, ছেলেরা দুর্বল হয় মেয়েদের কান্নায়। ও যখন আমার হাত ধরবে তখন আমি হেসে ফেলবো মনে মনে। তুই একদম সিরিয়াস হয়ে গেছিস। কিন্তু রাইসা, এই ছেলেটা অন্যদের মতো না মনে হয়। সাবধানে খেলিস। আমি কাউকে ভাঙার আগে বুঝে নিই কিভাবে ওকে গড়া যায়। চিন্তা করিস না। ক্লাস শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই ছেলেরা মেয়েরা সবাই করিডোর দিয়ে বের হচ্ছে। সাফওয়ান ব্যাগ নিয়ে মাথা নিচু করে হাঁটছে। ঠিক তখনই একটা ভাঙা চেয়ারের উপর হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল রাইসা। পাশে কেউ ছিল না। সবাই চমকে তাকালো, কিন্তু সবাই থমকে থাকলেও এগিয়ে এলো শুধু একজন। আপনি ঠিক আছেন? হাতে ব্যথা পেয়েছি মনে হয়। উঠে দাঁড়ান, হেল্প করি। সাফওয়ান তার হাত ধরল, ভ্রুকুচকে তাকালো। চোখে কোনো দেখছি ভাব নেই, ছিল নিখাত সহানুভূতি। রাইসা একটু থতমত খেয়ে গেল। তুমি তুমি তো নতুন না? হ্যাঁ, আমি সাফওয়ান। আপনি সম্ভবত রাইসা ইসলাম। ও, আমায় চেনো? মনে করেছিলাম আমি কিছুটা রহস্যময়। আপনার নাম অনেক শুনেছি, ভালো মন্দ দুইটাই, তবে মানুষকে নিজে জেনে নিতে চাই আমি। রাইসা থেমে গেল। ছেলেটা কি স্মার্ট কথা বলতেছে, নিজের মতো করে ভাবছে, বলছে, তার জন্য প্রস্তুত ছিল না সে। রাইসা, তুই ঠিক আছিস তো? এভাবে হুট করে পড়ে গেলি কেন? এই চেয়ারটা দেখিস না, কেউ সরায়নি। আমি যাচ্ছি, ক্লাসে দেরি হয়ে যাবে। আপনি ঠিক থাকবেন তো? ধন্যবাদ। আর তুমি চমৎকার একজন মানুষ। সাফওয়ান চলে গেল। পিছনে দাঁড়িয়ে রইল রাইসা, হালকা হাসি ঠোঁটে, কিন্তু চোখে এক অদ্ভুত চিন্তা। প্ল্যানের মতো রিয়াকশন করিসনি কেন? এত কেয়ারফুল সাফওয়ান। 2 তলায় হঠাৎ করেই একজন ছেলেকে দেখা গেল বেলকনিতে দাঁড়িয়ে থাকতে। গাঢ় রঙের শার্ট, ঠোঁটে হালকা সিগারেট। রিফাত, রাইসার চেনা অতীত।
তুই কি এখনো আগের মতোই খেলতে ভালোবাসিস রাইসা? তুই আবার এখানে? কতদিন পর দেখছি তোকে। হুম, এখনো শ্বাসটা আছে না শুধু মুখে বলিস? রাইসার চোখে এক মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল। অতীতের জঞ্জালে সে গা ছুঁয়ে গেল এক ঝাটকায়। কিন্তু এবার সে অন্য কিছু ভাবছে। এবার সে খেলছে, কিন্তু একা নয়। পরদিন সকালটা একটু অন্যরকম ছিল। রাইসা একটু বেশি সময় নিয়ে ড্রেস আপ করলো। গাঢ় কাজল, খোলা চুল আর হাতে ছোট্ট একটা দাওয়াতের কার্ড কফির। তা না, আজকেই কফি অফার দিব। রিজেক্ট করলে কিছু আসে যায় না, কিন্তু চোখে চোখে তো হবে। তুই সিরিয়াসলি পইড়া যাচ্ছিস মনে হয়, একটু সাবধানে। এই ছেলেটা না সহজ না। আর আমিও আর খেলছি না। হয়তো সত্যি সত্যি প্রেমে পড়ে যাব, কিংবা হয়তো না। লাঞ্চ ব্রেক, সবাই ক্যাফেটেরিয়ায় বসে। রাইসা ধীরে ধীরে এগিয়ে গেল সাফওয়ানের টেবিলের দিকে। ছেলেটা একা বসে ভাত খাচ্ছে, মুখে ক্লান্তি, চোখে হাজারো চিন্তা। এই সাফান, লাঞ্চ শেষে একটু সময় দেবে? ক্যাফের পাশে নতুন একটা কফি কর্নার হয়েছে, যেতে ইচ্ছে করছে। ধন্যবাদ, কিন্তু আই এম সরি, একটু তাড়াই আছি আজ। ও ঠিক আছে, পরে হয়তো। রাইসার ঠোঁটের হাসিটা জমে গেল। সে বুঝতে পারল ছেলেটা খেলছে না, আর সবচেয়ে বড় কথা, সে তাকে পাত্তাও দিচ্ছে না। কিন্তু কেন? তুই তো কাঁপিয়ে দিলি না, ছেলেটা তো রোবট না, হয়তো কিছু আছে ওর ভেতরে যেটা তুই বুঝিস না। এই না বলা কথাগুলো, এটাই তো আমাকে কষ্ট দেয়। ও কেন হাসে না, কেন আমার দিকে তাকায় না সেইভাবে? ঠিক তখনই সাফওয়ান তার মোবাইলে কারো নাম্বারে ফোন দিল। আম্মু। রাইসা দূর থেকে শুনছিল। প্রথমবার তার মধ্যে অন্যরকম একটা অনুভব। আম্মু, টাকার ব্যবস্থা করেছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ডাক্তার আজ আবার রিপোর্ট চেক করবে। না আম্মু, আমি ঠিক আছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ছেলেটা। ফোন রেখে চুপ করে বসে রইল। রাইসা তাকাতে পারল না। বুকের ভিতর যেন কেমন লাগলো। এই ছেলে, ওর নিজের লড়াই আছে। আমি তো শুধু খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু ও তো ভিন্ন জগতে বাস করে। সেদিন ক্যাম্পাসে আর মন বসাতে পারল না রাইসা। নিজের গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ল। আর হঠাৎ করেই সামনে পড়ে গেল এক পুরনো চেনা ছায়া, রিফাত। তুই পালাচ্ছিস রাইসা, না নিজেকে লুকোচ্ছিস? তোর সাথে এই জায়গায় দেখা হবে ভাবিনি। তুই পালাতে পারিস না। তোর মতো মানুষ পালিয়ে বেড়ায় কিন্তু কখনো মুক্তি পায় না। আমি পালাচ্ছি না রিফাত, আমি আমি খুঁজছি একজনকে যে আমার মতো না। রিফাত চলে গেল, কিন্তু রেখে গেল একটা চিন্তার ঢেউ। রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে রাইসা নিজেকেই প্রশ্ন করল, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি আমি শুধু ওর সাদামাটা মনটাকে পছন্দ করি? রাইসার ভিতরটা কেমন গলে যাচ্ছে ধীরে ধীরে। তার শিকারি মুড আর কাজ করছে না। এবার সে সত্যিই চায় এই ছেলেটা অন্তত তাকে বলুক, তুমি আছো আমার পাশে। রাইসা, আজকাল তুই কেমন চুপচাপ হয়ে যাচ্ছিস? তোর ওই অদ্ভুত খেলা কোথায় গেল? খেলাটা বুঝেছিল আমার ইগোর জন্য, আর এখন কেন যেন ওর জন্য কষ্ট লাগে। তা না, সত্যি কষ্ট হয়। সেদিন লাইব্রেরিতে রাইসা দেখতে পেল সাফওয়ান একগাদা মেডিকেল রিপোর্ট খুলে বসে আছে। পাশে কলম, কাগজ, একটা ছোট্ট ছবি, একজন বয়স্ক নারী, তার মা। এই রিপোর্টগুলো এসবে তো কঠিন কেন লাগে? দেখ তো। কারণ এগুলো কারো জীবনের হিসাব। আমার মায়ের কিডনি সিরিয়াস সমস্যা। তুমি চাইলে আমি একজন ভালো ডাক্তার চিনে দিতে পারি। আমার চাচা একজন নামী স্পেশালিস্ট, ফ্রিতে করে দেবে। না, আমি চাই না তোমার দয়া, আমি দয়া নিতে পারি না। আমি দয়া করছি না, সাহায্য করতে চাইছি একজন মানুষ হিসেবে। তুমি জানো না, সাহায্য আর দয়া এই দুইটার মাঝে আমার জীবনে পার্থক্য নেই। যখন নিজের অসহায়তা চোখে আঙ্গুল দিয়ে কেউ দেখিয়ে দেয়, সেটাই সবচেয়ে অপমানজনক। রাইসার মুখ থমকে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে জল, কিন্তু সে কান্না লুকালো। প্রথমবার কারো অভিমান তাকে এতটা ব্যথা দিল। তুই ঠিক করলি কি এখন? আমি এবার কিছু করতে চাই, যেটাও বুঝবেও না, জানবেও না, কিন্তু তবুও ওর জন্যই হবে। ঠিক তখনই হঠাৎ দেখা হয়ে গেল রিফাতের সঙ্গে। মুখে পুরনো সেই ঠোঁট চেপে ধরা হাসি, আর চোখে ঘোলা হিসেবে রেখা। শুনেছি তুই এখন বদলাচ্ছিস, খুব ইমোশনাল হয়ে গেছিস। হ্যাঁ, তুই কি চাস রিফাত?
আমি শুধু একটা ডিল অফার করতে এসেছি। তুই যদি আবার আগের মতো খেলতে রাজি থাকিস, আমি তোর ওই গরিব প্রেমিকের মায়ের ট্রিটমেন্ট স্পন্সর করব। তুই ভুল জায়গায় বাজি ধরেছিস। এবার আমি খেলবো না, আমি দাঁড়াবো। রাইসা সেই রাতেই চুপি চুপি চাচাকে ফোন করে রিপোর্ট পাঠালো। পরিচয় গোপন রেখে বলল, একটা মায়ের জন্য দয়া নয়, দায়িত্ব। রাতের এক ফাঁকে ছোট ভাই আবিরকে, আম্মু রিপোর্ট আজ হঠাৎ বদলেছে, ডাক্তার বলছে এখনো সময় আছে। এটা কিভাবে সম্ভব? ভাইয়া, হয়তো কারো দোয়া কাজে লেগেছে, কেউ তো ভালো কিছু করলো। সাফওয়ানের চোখে ভেসে উঠল একটাই মুখ, রাইসা। কিন্তু সে তো কিছু জানায়নি। তবে তুমি কে রাইসা? তুমি কি সত্যি বদলে যাচ্ছ? দিনগুলো যেন আচমকায় পাল্টে গেল। যে মেয়েটা একসময় ক্যাম্পাসের ভয় ছিল, আজকাল সে চুপচাপ থাকে। সাফওয়ান থেকে কিছু না বললেও একটা অদৃশ্য টান এখন দুইজনের মাঝখানেই কাজ করে। রাইসা, সত্যি করে বল, তুই কি এখন ওকে ভালোবাসিস? আমি জানি না ভালোবাসা কিভাবে হয়, কিন্তু ওর কষ্ট দেখলে নিজের ভিতরটা না ছিঁড়ে যায়। এটাই যদি ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি বাসি। অন্যদিকে সাফওয়ান নিজের মতো করে খোঁজ নিতে শুরু করলো। কিভাবে তার মায়ের চিকিৎসায় হঠাৎ করে উন্নতি হলো। সে শুনল কাউকে না জানিয়ে একজন নামী ডক্টর হ্যান্ডেল করছেন ব্যাপারটা। ফাইলের নিচে পাওয়া গেল একটা ক্লু, ইসলাম গ্রুপ ফাউন্ডেশন। ইসলাম গ্রুপ? এটা তো রাইসার বাবার কোম্পানি। সাফওয়ান চোখ বুঝে নিল। তার সমস্ত আত্মসম্মান ভেঙে চুরমার। সে মনে মনে ঠিক করলো আর কখনো রাইসার দিকে তাকাবে না। সে তাকে শুধু অসহায় হিসেবেই দেখেছে। তুমি আমায় দয়া করছো রাইসা, ভালোবাসা নয়। এই ভালোবাসা আমার দরকার নেই। ওদিকে রিফাত যেন সুযোগের অপেক্ষায় ছিল। সে গিয়েই এমপি মাহবুব ইসলামকে জানান, স্যার, আপনার মেয়ে আজকাল একজন গরিব ছেলের পেছনে পাগল হয়ে গেছে। আপনি ওর ফোন চলাফেরা সব চেক করলেই বুঝবেন। তুমি নিশ্চিত আমার মেয়ে এমন ভুল পথে পা বাড়াতে পারে না? আমি যদি ভুল বলি আপনি আমার চাকরি খাবেন, যা শাস্তি দিবেন মেনে নিব। বিকেলে হঠাৎই রাইসার ডাক পড়ল বাবার অফিসে। চারদিক ঠান্ডা, বাবার চোখ আগুন। সামনে মোবাইল, যেখানে তার পুরনো পার্টি, সিগারেট আর অশোভন ছবি সবই সামনে। তুই কি হতে চাস রাইসা? এমপির মেয়ে হয়ে এইসব নেশা, মাদক আর এখন আবার প্রেম? বাবা, আমি বদলাচ্ছি, আমি সত্যিই বদলাচ্ছি। তোর এই বদল আমার রাজনীতির বদনাম হয়ে দাঁড়াবে। আজই থেকে তোর ফোন, গাড়ি সব বন্ধ। কাল থেকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি তোকে। রাইসার চোখে জল এসেও থেমে গেল। সে বাবার দিকে তাকিয়ে শুধু বলল, আপনি চাইলেও আমি আর সেই আগের রাইসা হতে পারবো না। আমি সত্যিই ভালোবাসি। এটা খেলা না, যুদ্ধ। ঠিক তখনই বাইরে অপেক্ষা করছে সাফওয়ান। কারণ সে ঠিক করেছে সব বন্ধ করার আগেই একবার বলে যাবে রাইসাকে, তোমার দয়া আমি চাই না। রাইসা, তুমি আমার জীবন নিয়ে খেলছো। তোমার বাবা আমাকে দয়া করো, আমি তা চাই না। আর আমি তোমার ভালোবাসাকেও বিশ্বাস করি না। তুমি যদি জানতে আমি কি হারিয়ে তোমার পাশে দাঁড়াতে চেয়েছি। এই প্রথম রাইসার চোখে সত্যিকারের কান্না পড়ল। একটা মেয়ে যার জীবন ছিল দম্ভে ভরা, সে আজ সম্পূর্ণ ভেঙে পড়ল। যা চাইনি সেটাই পেয়েছি। তুমি আমাকে ভুল বুঝেছ, কিন্তু আমি তোমার জন্য লড়বো, একা হলেও। চারদিক থেকে সবাইকে হারিয়ে ফেলার ভয় কাজ করে। তখনই মানুষ বোঝে কে সত্যি আপন আর কে শুধু নাটক করে ভালোবাসার মুখোশ পরে থাকে। রাইসার জেদি মন আজ ভেঙে পড়েছে। রাতের আধারে সে কান্না চেপে রাখে, কিন্তু চোখে ঘুম আসে না। সকালেই ওকে পাঠিয়ে দেওয়া হবে মালয়েশিয়ায়। আমি না থাকলে কি তাতে তোমার কিছু যাবে আসবে সাফওয়ান? তুই চাইলে এখনই পালিয়ে যেতে পারিস, আমি তোকে সাহায্য করব রাইসা। না, পালিয়ে গেলে আমার লড়াইটা অপূর্ণই থেকে যাবে। আমি ওকে প্রমাণ করে যেতে চাই আমি সত্যিকারের ভালোবেসেছিলাম। এদিকে এমপি সাহেব নিজেই ফ্লাইট টিকিট, ভিসা সব ব্যবস্থা শেষ করে রেখেছেন। একরাশ অভিমান আর রাজনৈতিক ভাবমূর্তির বোঝা নিয়ে তিনি মেয়েকে দূরে সরিয়ে দিতে চান। তুই আমার মুখ কালো করেছিস, এখন শুধু দূরে গেলে শান্তি পাবো। ঠিক সেই মুহূর্তেই প্রথমবারের মতো রাইসার মা সামনে এগিয়ে এলেন। এতদিন নীরব থেকে যিনি মেয়ের সব আচরণ পর্যবেক্ষণ করছিলেন। ওর মধ্যে আমি নিজেকে দেখি মাহমুদ। আমি জানি ওকে বাধা দিয়ে লাভ নেই।
বরং কথা না শুনে ওকে হারিয়ে ফেলবি তুই। তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? যে মেয়ে ঘরের ইজ্জত ডোবায় তার পক্ষে দাঁড়াও? না, আমি দাঁড়াচ্ছি একটা ভালোবাসার পক্ষে, যে ভালোবাসা ওকে বদলে দিয়েছে। তুমি শুধু ওর ভুল দেখেছো, আমি দেখেছি ওর পরিবর্তন। ওদিকে সাফওয়ান একা বসে অন্ধকারে ভাবে। রাইসার মুখ, রাইসার চোখের জল, চুপচাপ দাঁড়িয়ে থাকা, সব কিছু মনে পড়ে। যদি সে সত্যি আমার জন্য কিছু করে থাকে, আমি কি ভুল করলাম? ঠিক তখনই তানহা গিয়ে সাফওয়ানকে একটা চিঠি দিয়ে গেল, রাইসার লেখা। তুমি আমার অহংকার ভেঙেছো সাফওয়ান। তুমি আমার ভেতরকার হাহাকার জাগিয়ে তুলেছ। যদি কখনো মনে করো আমি দয়া করিনি, ভালোবেসেছিলাম, তবে চোখ বন্ধ করে একবার মনে করো রাইসা হারিয়ে যায়নি, সে অপেক্ষা করে। তুমি তাহলে সত্যি বদলে গেছো? এই মুহূর্তে রিফাত তার সবচেয়ে ঘৃণ্য চালটি দিল। সে রাইসার বাবাকে বলল, স্যার, আমি চাইলে রাইসাকে ফিরিয়ে আনতে পারি আগের অবস্থায়। শুধু একটা সুযোগ দিন। আপনি চাইলে আমি মালয়েশিয়াতে গিয়ে ওকে দেখে রাখতে পারি। আমি চাই না আর কোনো বিপদ হোক। তুমি ব্যবস্থা করো যেন ও দেশে ফিরে এলেও এই সম্পর্ক আবার গড়ে না ওঠে। রাইসা এসব জানে না। সে জানে শুধু একটাই কথা, সাফওয়ানকে ভুল বুঝেছে, তবুও সে ভালোবাসবে। যদি এই পৃথিবী আমার বিপক্ষে দাঁড়ায়, তাও আমি তোমার পক্ষে থাকবো সাফওয়ান। বিদায়ের আগে শহরটা অনেক শান্ত লাগে। রাইসার গলায় এখন আর আগের মতো রাগ নেই, চোখে আগুন নেই। যেটা আছে সেটা হলো ভালোবাসার বোঝা, ত্যাগের প্রস্তুতি আর এক ফোঁটা কান্না। মা, আমি যাবার আগে একটা কথা শুনতে চাই। আমি কি সত্যি বদলেছি? তুই বদলাসনি মা, তুই নিজেকে খুঁজে পেয়েছিস, এটা সবচেয়ে বড় বদল। তুমি কি বাবাকে বলতে পারো আমি খেলিনি কারোর সাথে? আমি শুধু ভালোবেসেছি। তোর বাবা বাইরে থেকে রাজনীতিবিদ হলেও ভেতরে একটা ভাঙা মানুষ। আমি বলবো তুই শুধু নিজের পথ ধরে এগিয়ে যা, আমি আছি তো। ওদিকে সাফওয়ান চুপচাপ বসে ডক্টর সাইমের সঙ্গে দেখা করল। ডক্টরের দেওয়া তথ্য যেন ঝড় বইয়ে দিল ওর ভিতরে। আপনার মায়ের সব ব্যয় একজন গোপন দাতার সহযোগিতায় চালিত হয়েছে। আমরা পরিচয় জানতে চাইতে পারিনি, তবে কিছুদিন আগে একজন তরুণী এসে নিয়মিত খবর নিতেন। নাম বলবো না, আপনি হয়তো বুঝে যাবেন। সে রাইসা। তিনি বলেছিলেন ও যেন না জানে। আমি চাই না ওর চোখে আমি দয়াদার্থী হয়ে উঠি। সাফওয়ানের পা কাঁপছিল। এ যেন এক থাপ্পড় পড়ল নিজের অহংকারে। তুমি আমায় ভালোবেসেছো, আর আমি সেই ভালোবাসাকে অপমান করেছি। ঠিক সেই সময় তানহা একটা ভিডিও পাঠালো সাফওয়ানকে। ভিডিওতে দেখা গেল রিফাত রাইসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে এমপি সাহেবকে উস্কে দিচ্ছে। সব কথা রেকর্ড হয়ে গেছে। তুই যদি চুপ করে থাকিস তাহলে তুই সত্যিকারের কাপুরুষ। সাফওয়ান দৌড়ে বেরিয়ে গেল। এক মুহূর্ত যেন তার হাতে সময় নেই। বিমানবন্দরে পৌঁছানোর আগেই সে রাইসাকে দেখতে চাই, শেষবার নয়, নতুন শুরুর আশায়। বিমানবন্দরে তখন উত্তেজনা, নিরাপত্তা এবং ক্যামেরার ফ্ল্যাশে ভরা ভিড়। রাইসার বাবা সাংবাদিকদের এড়িয়ে মেয়েকে বিদায় জানাতে এসেছেন। তার মুখে অভিমান, কিন্তু ভিতরে কোথাও একটা টান। যাও রাইসা, নতুন জীবনের খোঁজে। ভুলে চেও না তুমি আমার মেয়ে। আপনাকে ভুলিনি বাবা, আর নিজের ভালোবাসাও ভুলবো না। ঠিক তখন ভিড় ঠেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো সাফওয়ান। চোখে জল, কণ্ঠে কাঁপন, মুখে একটাই কথা, রাইসা। তুমি গিয়েও না, আমি ভুল বুঝেছি। আমি তোমার ভালোবাসার যোগ্য হতে পারি না, কিন্তু তোমায় ভালোবাসি। হঠাৎ পুরো জায়গা থমকে গেল। রাইসা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি অনেক দেরি করে এসেছো, কিন্তু দেরি যদি সত্যি হয় তাহলে আমি অপেক্ষা করতেও রাজি। বাবা দূরে দাঁড়িয়ে দেখছেন। মেয়ে যার জন্য বদলে গেছে সে আজ এসে দাঁড়িয়েছে লোক সম্মুখে। হয়তো তিনি আজ না দেখলে বিশ্বাসই করতেন না। ভালোবাসা বদলে দিতে পারে পুরো জীবন। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তবে প্রমাণ করে দাও। ভালোবাসা শুধু বলা নয়, থাকা সব সময় পাশে। সেই মুহূর্তে প্লেন ছেড়ে গেল, আর রাইসা প্লেন মিস করলো ইচ্ছে করেই। পিছনে তাকিয়ে দেখলো একটা হাসি মাখা মুখ, কিছু চোখ ভিজে, আর তার মা। চোখে শান্তি। একটা প্লেন মিস করার মধ্যে অনেক কিছুই লুকিয়ে থাকে, প্রেম, ত্যাগ আর নতুন করে বাঁচার প্রতিজ্ঞা।
রাইসা এবার সিদ্ধান্ত নিয়েছে সে পালাবে না, লড়বে। আমি এবার আসল রাইসা হয়ে উঠব, যেটা শুধু চেহারায় নয়, কাজে সাহসী। তুই চাইলে সব পারবি রাইসা। এখন আর তোর পেছনে দাঁড়িয়ে শুধু একজন প্রেমিক না, একজন বন্ধু, মা আর আমি আছি। সাফওয়ান এবার বুঝেছে একটা মেয়ে শুধু প্রেমের জন্য জীবন বদলায় না, সে বদলায় নিজেকে প্রমাণ করার জন্য। আমি তোমার পাশে থাকবো রাইসা, কিন্তু এবার একটু তুমি হাঁটবে, আমি শুধু ছায়া হব। এদিকে রাইসার বাবা একরাশ হতাশা আর অপমান নিয়ে নিশ্চুপ বসে আছেন, কিন্তু ভিতরে কোথাও যেন একটা প্রশ্ন। আমি কি সত্যি ওকে জানতাম না, নাকি শুধু নিজের ইমেজটাই বড় করে দেখেছি? মাহমুদ, মেয়েরা কাঁদে, ভাঙে, তবুও দাঁড়ায়। ওকে সুযোগ দাও, দেখবে ও তোমার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। রাইসা এবার পড়াশোনায় ফিরে গেল। সাবেক সিগারেট হাতে থাকা মেয়েটা আজ ক্যান্টিনে বসে বইয়ে মুখ গুজে, তাকে দেখে অনেকেই অবাক। রাইসানা, ও বই পড়ছে। ভালোবাসা বদলায় না, মানুষ বদলে যায়। ওদিকে রিফাত বুঝে গেছে তার খেলা শেষ। ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই জানে সে এমপি সাহেবকে ভুল তথ্য দিয়ে চালিত করেছিল। সবাই আমায় বিশ্বাসঘাতক ভাবছে। আমি তো শুধু ওর জায়গায় দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু এই সমাজের চেষ্টা যদি অন্যকে ফাঁকি দিয়ে হয়, তবে তা কখনো সফল হয় না। এমপি সাহেব এবার নিজের ডেকে পাঠালেন সাফওয়ানকে। তুমি আমার মেয়েকে ভালোবাসো, সেটা প্রমাণ করেছো, কিন্তু প্রমাণ রাখবে কিভাবে? ওর পাশে থেকে না দূর থেকেই? আমি পাশে থাকবো, কিন্তু ওর ছায়া হয়ে। ও যেন কখনো না ভাবে আমি ওর পথ আটকাচ্ছি, বরং আমি ওর হাওয়া হব, যেন ও উঠতে পারে। তাহলে একটা শর্ত, তুমি ওকে কোনোদিন বাধা দেবে না, এমনকি নিজের ভালোবাসার নামেও না। আমি রাজি, কারণ আমি ভালোবেসেছি রাইসাকে, তাকে বদলাতে নয়, তাকে খুঁজে পেতে। সেই রাতে রাইসা আর মা একসাথে ছাদে বসেছিল। চুপচাপ তারা দেখছিল চাঁদ আর নিচে আলোয় ভরা শহর। মা, আমি কি সত্যি কাউকে গর্বিত করতে পারবো? আমি কি নিজেকে বদলাতে পারবো? তুই নিজেকে গর্বিত করলেও পুরো দুনিয়া তোর পিছনে দাঁড়াবে মা। প্রেম জিতেছে, এটা ঠিক, কিন্তু এখন যুদ্ধটা আর প্রেমের নয়, এটা নিজের সম্মান, লক্ষ্য আর পরিচয়ের লড়াই। রাইসা এখন ইউনিভার্সিটির সবচেয়ে আলোচিত মুখ, না তার পুরনো বদনামের জন্য না, বরং তার নতুন করে উঠে দাঁড়ানোর জন্য। এই যে ম্যাডাম, শুনেছি আপনি এবার ডিবেট টিমের ক্যাপ্টেন। আরে দূর, আমি এখনো শিখছি। তবে হ্যাঁ, এবার অন্তত মুখ খুলে কথা বলতে পারছি নিজের হয়ে। সাফওয়ানও নিজের পথ খুঁজে নিচ্ছে। সে ফটোগ্রাফির প্রতি আগ্রহী, বিভিন্ন ইভেন্ট কভার করতে শুরু করেছে। জীবন ধীরে ধীরে রং নিচ্ছে। আমার ক্যামেরা এখন কেবল ছবিই না তোলে, গল্প বলে, যেমন তোমারটা, রাইসা রিকভার লেভেল। শিরোনামটা ভালো, কিন্তু শেষটা রাখো অন্যরকম, বিজয়িনী। ওদিকে রিফাত অনেকটাই চুপচাপ, ওর জায়গা থেকে দূরে থাকছে। তবে হঠাৎ একদিন রাইসার সামনে এসে দাঁড়ালো। রাইসা, একটু কথা বলবো? তোমার সাথে আর কিছু বলার নেই রিফাত। আচ্ছা, আমি জানি আমি যা করেছি তা মাফের যোগ্য নয়, কিন্তু বিশ্বাস করো, আমি শুধু তোমার জায়গায় দাঁড়াতে চেয়েছিলাম, তাতে হারিয়ে ফেলেছি নিজেকে। মানুষ জায়গা নিয়ে লড়ে, চরিত্র নিয়ে নয়। তুমি চরিত্রে হেরেছো রিফাত, সেটা সামাল দিতে পারবে তো? তোমার কথাটা মনে রাখবো। আমি বদলাতে চাই, একদিন যদি প্রমাণ করতে পারি তবে আবার কথা বলবো। ওদিকে এমপি সাহেব দূর থেকে মেয়ের এই রূপ দেখছেন। সেদিন ডিবেট চ্যাম্পিয়নশিপে পুরো হল করতালিতে গর্জে উঠেছিল। যে সমাজ মেয়ের ভুল দেখে তাকে খারাপ মেয়ে বলে ফেলে, যে সমাজ কখনো মেয়েদের বেড়ে উঠতে দেয় না। আমি সেই মেয়ে যে ভুল করেছিল, কিন্তু আজ সে দাঁড়িয়েছে নিজের নামে, নট অ্যাজ এনিওয়ানস ডটার অর লাভার, বাট অ্যাজ রাইসা হারসেলফ। পুরো হল জুড়ে হাততালি আর ক্যামেরার ফ্ল্যাশ। সবার পাশে তখন দাঁড়িয়েছিলেন এমপি সাহেব, চোখে জল। ওই তো আমার মেয়ে, আজ আমি গর্বিত। তোমার অহংকার একটু সরালেই দেখবে মেয়েরা কেমন আলো ছড়ায়। রাতের বেলা রাইসা আর সাফওয়ান ছাদে বসে আকাশ দেখছে। চাঁদটা যেন পরিষ্কার, তেমনই এখন তাদের সম্পর্ক। তুমি জিতেছো রাইসা। না, আমি শুধু নিজেকেই খুঁজে পেয়েছি, বাকিটা তোমার পাশেই হেঁটে চলার গল্প। আর দূরে কোথাও বাতাসে ভেসে এলো তানহার গলা।
এই প্রেমের গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি। সবচেয়ে বড় লড়াই হয় তখন, যখন তুমি নিজেই নিজের শ্রেষ্ঠতম সংস্করণ হয়ে উঠতে চাও। রাইসা এখন আর স্রোতের বিপরীতে সাঁতার কাটা মেয়ে না, সে এখন সেই নদী যার গন্তব্য সে নিজেই ঠিক করে। ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপে এবার জাতীয় পর্ব। সারিকা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, স্পষ্টবাদী, তীক্ষ্ণ যুক্তির অধিকারী। রাইসার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তুমি আগের চেহারাটা বদলে ফেলেছো, ভালো, কিন্তু জানো তো সম্মান একবার নষ্ট হলে সেটা ফিরিয়ে আনতে সময় লাগে। সম্মান আমি চাইনি, অর্জন করতে শিখেছি। আর তুমি বলেছ আমি বদলেছি, মানে আমি পারি, এটাই প্রমাণ। সারিকা ছিল একসময় রাইসার মতোই তীব্র বিদ্রোহী, কিন্তু সে বেছে নিয়েছে নিখুঁত হবার পথ, যেখানে ভুলের জায়গা নেই। রাইসা বেছে নিয়েছে শুদ্ধ হবার পথ, যেখানে প্রতিটা ভুল তার একটা শিক্ষা। তুমি জানো এই সারিকা অনেক কঠিন প্রতিপক্ষ, ভয় লাগছে। না, আমি জানি আমি হারাতেও পারি, কিন্তু এবার আমি দৌড়াচ্ছি নিজের পায়ে, কেউ ঠেলে দেয়নি। ওদিকে সাফওয়ান প্রথমবারের মতো আর ফটোগ্রাফি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জমা দিয়েছে। ছবিটার শিরোনাম রিক্লেমেড স্কাই। একটা মেয়ে যার পিছন থেকে উঠে আসছে আলো, আর সামনে বিশাল বিস্তৃত আকাশ। তুমি জানো ছবিটার নামের মানেটা কি? আকাশটাকে রিক্লেম করেছে। তুমি, তোমার আকাশ তোমার মতো করে সাজানো। রিফাত অনেক দিন পর ক্লাসে এসেছে, সবার সামনে দাঁড়িয়ে বলেছে, আমি একটা সময় অহংকারে অন্ধ ছিলাম, আজ আমি সেটা স্বীকার করছি। রাইসা, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে একজন মানুষ নিজের নামটাকেই শক্তি বানিয়ে দাঁড়ায়। ধন্যবাদ রিফাত, নিজের ভুল স্বীকার করার একটা বড় সাহস। এমপি মাহমুদ এবার প্রথমবার ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসে রাইসার পাশে দাঁড়ালেন। মাইক্রোফোন হাতে তুলে বললেন, আমি একজন এমপি হয়ে গর্বিত নই, আজ আমি একজন বাবার মতো গর্বিত। যে মেয়ে নিজের খারাপ দিককে পেছনে ফেলে সামনে তাকাতে শিখেছে, সে দেশেরও ভবিষ্যৎ। আজকে সত্যি গল্পটার গায়ে প্রেরণা লেখা উচিত। সেদিন সারিকা আর রাইসার মাঝে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হলো। তর্ক শেষে যখন বিচারক ফলাফল জানান, পুরো হল জুড়ে কোলাহল। উভয়ের যুক্তি অসাধারণ ছিল, তবে বিজয়ী রাইসা ইসলাম। তুমি জিতেছো, এটা তোমার প্রাপ্য। আমরা আবার মঞ্চে মুখোমুখি হব। আমি কখনো তোমার প্রতিদ্বন্দ্বী ছিলাম না, আমি শুধু নিজেকেই হারিয়ে খুঁজে পেয়েছি। জীবনের একটা সময় আসে যখন নিজেকে প্রমাণ করার পর তুমি বুঝে ফেলো তোমার গল্পটা আসলে কেবল তোমার নয়। তুমি তখন একটা পথ, একটা অনুপ্রেরণা। রাইসা এবার একটা ছোট সংগঠন চালু করেছে। নামের দারুণ একটা মানে হলো রিক্লেম, যেখানে বিপদগামী, হারিয়ে যাওয়া, ভুল পথে থাকা মেয়েদের নিয়ে কাজ করা হবে। আমরা এখানে কাউকে বিচার করতে না, বদলাতে চাই। যারা ভেঙেছে তাদের আবার গড়তে সাহায্য করাই রিক্লেমের কাজ। তুমি একটা পথ দেখাচ্ছ রাইসা। অনেকেই চেষ্টা করে, কিন্তু সবাই শুরু করতে পারে না। তুমি করেছো। তোমার প্রথম সদস্য আমি, কারণ আমি জানি এক সময় আমিও ভয় পেতাম সামনে এসে দাঁড়াতে। ওদিকে সাফওয়ান ফটোগ্রাফির প্রতিযোগিতার ফাইনালে উঠেছে, কিন্তু তার মন এখন রাইসার পাশে। সে চায় এই পরিবর্তনের গল্প সে ক্যামেরায় তুলে রাখুক। তুমি জানো আমি তোমার প্রতিটা পদক্ষেপ ছবিতে রাখছি, যেন একদিন তুমি নিজের গল্প নিজের চোখে দেখতে পারো। তাহলে তুমি ক্যামেরায় প্রেমের এক্সপোজার বাড়িয়ে দাও, কারণ এই ভালোবাসা থেমে থাকুক আমি চাই না। রিফাত এবার রিক্লেমের একটা কর্মশালায় ভলেন্টিয়ার হয়ে এসেছে। সে চায় নিজেকেও সময় দিয়ে প্রমাণ করতে। আমার কোনো বড় পরিকল্পনা নেই, শুধু চাই একটা ছোট কাজ, নিচের বদলটা সত্যি হোক। রিক্লেম কাউকে ছাড়ে না রিফাত, যদি তুমি সত্যি বদলাতে চাও তবে পাশেই থেকো। এমপি মাহমুদ এবার মেয়ের কাছ থেকে প্রথমবার রাজনৈতিক প্ল্যাটফর্মে রিক্লেমের কথা বললেন। আমার মেয়ে একটা সময় ছিল সমাজের কাঁটা, আজ সে হয়ে উঠেছে আলো। রিক্লাইম শুধু একটা সংগঠন না, এটা আমার বিশ্বাসের পুনর্জন্ম। সেদিন বিকেলে রাইসা আর সারিকা বিশ্ববিদ্যালয়ের বাগান ঘেরা প্রাঙ্গণে হাঁটছে। তোমার প্রতি আমার রেশ ছিল, কারণ তুমি যা পারো সেটা আমি ভেতরে ভেতরে চেয়েও পারিনি।
আমরা একে অপরের প্রতিযোগিতা, আমরা একে অপরের গল্পে কিছু করে যাওয়ার নাম। সন্ধ্যায় সাফওয়ান আর রাইসা ছাদে বসে দু হাতে ধরে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। তুমি এখন অন্য কেউ রাইসা। আগে তুমি নিজের ভেতর লড়তে, এখন তুমি অন্যদের পাশে লড়ছ। আমার ভাঙা টুকরো থেকে অন্যদের জন্য আশ্রয় বানাতে চাই, কারণ আমি জানি গড়িয়ে পড়া মেয়েরা খুব বেশি সময় ধরে কেউ ধরে না। এবার আমি সেই হাত ধরব। প্রতিটি সংগঠন তখনই সত্যিকার অর্থে জন্ম নেয় যখন তার সামনে দাঁড়ায় বাস্তব এক আগুনের পরীক্ষা। রাইসার রিক্লেমের সেই পরীক্ষার নাম সীমা। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক কোনায় কান্না ভেজা মুখে একটা মেয়ে বসেছিল, নাম সীমা। চোখে ভয়ের চিহ্ন, হাতে শক্ত করে ধরা একটা চিঠি। সেই চিঠিতে একটা নাম, তার মামা। আমি বিশ্বাস করেছিলাম বাড়ি মানেই আশ্রয়, কিন্তু সেই রাতে আমার চিৎকারে দেহালো মুখ ফিরিয়ে নিয়েছিল। তুমি আজ ভেঙে পড়ো, ঠিক আছে, কিন্তু কাল তোমার নাম হবে প্রতিরোধ। রিক্লেম তোমার জায়গা সীমা। আমার ভেতর ভয় এখনো কাটেনি, আর কোনো মেয়ের যেন এভাবে কাঁপতে না হয়। আমি চাই লড়তে। সেই রাতেই রাইসা পুরো টিমকে ডেকে নেয়। প্রথমবার রিক্লেমের সিদ্ধান্ত নেয় আইনি সহায়তা নেবে। এই পথ সহজ না, কিন্তু তুই তো আমার সামনে থেকে আগুনে হাঁটিস, আমরা সবাই পারবো। সীমার জন্য পোস্টার বানাই, জাস্ট ওয়ান ভয়েস ইজ অন নামে একটা ক্যাম্পেইন চালাই। চালাও, শুধু পোস্টারে সীমার মুখ না, তার সাহসটা যেন মানুষ দেখে। সীমার মামার বিরুদ্ধে মামলা চালু হলে রাজনৈতিক প্রভাব আসবে। রাইসা, তুমি তৈরি তো? আমি এখন থামলে সীমা হারাবে। আমি লড়বো, কারণ তার ভয় কেটে যাওয়ার মানে অনেক মেয়ের ভিতরে সাহস ফিরিয়ে আনা। রিক্লেম এবার মিডিয়ায় উঠে আসে, ক্যাম্পেইন ভাইরাল হয়, সীমার মুখ ঝাপসা করে পোস্ট করা হয়, কিন্তু তার কণ্ঠে উঠে আসে হাজারো মেয়ের গল্প। তুমি জানো আমার বিদেশে প্রজেক্ট বাতিল করে দিচ্ছি। এই ছবিগুলো আমি কোথাও চাই না দেখাতে। এগুলো বাংলাদেশের জন্য, রিক্লেমের জন্য। আমার সাথে থাকতে হলে শুধু প্রেম না, এই যুদ্ধেও থাকতে হবে। তুমিও পারছো। সীমা এবার আদালতে মুখ খোলে। সাংবাদিকদের প্রশ্নে সে শুধু বলে, আমার কান্না থামেনি, কিন্তু ভয় নেই। আমি এখন জানি আমার পেছনে একটা মেয়ে আছে, যার নাম রাইসা। এমপি মাহমুদ নিজেও চমকে যান যখন সংসদের প্রশ্নোত্তরে উঠে আসে তার মেয়ের সংগঠনের কাজ, এবং এবার প্রথমবার তিনি নিজের মেয়ের কর্মকাণ্ডের জন্য হাততালি পান। ভালোবাসা অনেক সময় কাছে থাকার নয়, দূরে থেকেও নিজের মানুষটাকে শক্ত করে ধরে রাখার সাহসের নাম। এই পর্বে সেই ভালোবাসা কি সত্যিই পরীক্ষা পার হতে পারবে? সাফওয়ান বিদেশি ফটোগ্রাফি প্রজেক্টে অফিসিয়ালি সুযোগ পেয়েছে, কিন্তু এখন তার হৃদয় দুই ভাগে টানছে, একদিকে স্বপ্ন, অন্যদিকে রাইসা। তুমি এখন শক্ত, তুমি পারবে একা, কিন্তু আমি। তুমি গেলে আমার কিছু থাকবে না বলবো না, কিন্তু তুমি না গেলে আমি আমি তোমার স্বপ্ন ছিনিয়ে নেব। তুমি যাও, কিন্তু প্রতিদিন একটা ছবি আমার জন্য তোলো, যাতে বুঝি তুমি শুধু দূরে হারিয়ে যাওনি। ভালোবাসা কখনো এত সুন্দর হতে পারে সেটা তুমিই শেখালে। সেই রাতেই তারা দুজন শহরের সবচেয়ে উঁচু ছাদে বসে শেষবারের মতো চাঁদের আলোয় মুখ রেখে কথা বলে, আর তারা একে অপরের হাত ধরে বলে ভালোবাসি। তুমি জানো তুমি আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছো। আমি চাই তুমি এখন তোমার মতো বাঁচো, আমার অপেক্ষায় নয়। নিজেকে ছড়িয়ে দাও। তুমি যত দূরেই যাও, আমি জানি তোমার চোখ আমার দিকেই ঘুরে আসে, এইটুকুই যথেষ্ট। পরদিন সকালেই সাফওয়ান ঢাকা ছাড়ে। রাইসা তাকে জড়িয়ে ধরে না, কাঁদে না, শুধু একটা ছোট্ট চিরকুট দেয় হাতে। রাইসার চিরকুটে লেখা ছিল, যদি কখনো মনে হয় ফিরে আসতে হবে, ফিরে এসো, কারণ আমি কোথাও যাই না, আমি শুধু তোমার ভিতরেই থাকি। ওদিকে রিক্লেমের কাজ চালু থাকলেও রাইসা হঠাৎ হিমশীতল হয়ে পড়ে। নতুন একটা ইমোশনাল শূন্যতা তার কাঁধে ভর করে। সে কথা বলতে চায় না, হাসে না, শুধু কাজ করে। তুই তো এখন মেশিন হয়ে যাচ্ছিস, মানুষ সোজা আবার। ভালোবাসা যদি সত্যি হয় তবে অপেক্ষা করে থাকাও ভালোবাসা। আমি শুধু চাই কেউ আমার জন্য ফিরে আসুক একদিন, কারণ সে চায়, নয়তো আমি চাই বলেই না। রাইসার বাবা এই অবস্থায় বুঝতে পারেন মেয়ের ভিতর কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তিনি এক রাতে রাইসার রুমে এসে বলেন, তোমার মা চলে গিয়েছিল, আমি কাঁদিনি, কারণ বুঝিনি
কারোর অভাব কতখানি তীব্র হতে পারে। তুমি আজ যা করেছো তাতে আমি গর্বিত, কিন্তু তুমি মানুষ, ভালোবাসো। ভালোবাসা চাইলে চাও, দোষের না। আমি শুধু চাই কেউ একজন বলুক, তুমি না থাকলে আমার কিছুই ঠিকঠাক হয় না। এটুকুই আমার চাওয়া। এরই মাঝে সীমা রাইসাকে জড়িয়ে ধরে বলে, আপু, একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো নিজেকে খালি মনে করেন? প্রতিদিন, কিন্তু এই খালি থাকাটা আমাকে ভরতে শিখিয়েছে। ভালোবাসা অনেক সময় সামনে থেকে না বলে পিছন থেকে কাঁধে হাত রাখে। রাইসা এখন ভালোবাসার সেই ছায়া বুকে নিয়ে এক নতুন সকালের পথে হাঁটছে। রিক্লেম এর প্রথম বৃহৎ ইভেন্ট আসছে সামনে। ঢাকার এক বিখ্যাত গ্যালারিতে তারা আয়োজন করতে যাচ্ছে একটি অভ্যন্তরীণ পুনর্জন্ম শীর্ষক প্রদর্শনী। সবার চাপে উৎসাহে রাইসা নিজেই নেতৃত্ব দিচ্ছে প্রজেক্টে। আর এদিকে সীমা চুপচাপ ফোনে কারো নাম্বার ঘুরিয়ে আবার কেটে দিচ্ছে। তুই কি প্রেমে পড়েছিস সীমা? নারী প্রেম তো কখনো শেষ হয় না, শুধু মানুষ বদলায়। ঠিক তখনই রাইসার অফিসে ঢোকে এক অপরিচিত ছেলে। চেহারায় পুরাতন পরিচয়ের স্পষ্ট ছাপ। নাম অন্তু। সালাম আপু, আমি অন্তু। সীমা কি এখানে আছেন? তুমি তুমি কি সীমার ছোটবেলার বন্ধু? বন্ধু ছিলাম, এখন ঠিক কি সম্পর্ক সেটা জানি না। শুধু জানি আমি কথা না বলে চলে গিয়েছিলাম, আজ ফেরার সময় এসেছে। সীমা তখন হঠাৎ সামনে আসে। দুজন চোখে চোখ রাখে। পুরো অফিস থমকে যায় কিছু সময়ের জন্য। তুমি ফিরে এসেছো কেন? কারণ তুই এখনো আমার প্রতিটা রাতে আসিস। তুই বলেছিলি না ভালোবাসা কখনো ফুরায় না, আমি বিশ্বাস করতে শিখে গেছি। ওদিকে রাইসা একরাশ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন ভুলেই যায়। রিক্লেমের কাজে ডুবে থাকতে থাকতেই সন্ধ্যায় হঠাৎ কেউ একটা বড় বাক্স পাঠায় তার অফিসে। ভিতরে আছে একটা ফ্রেম করা ছবি, সুন্দর এক পাহাড়ি দৃশ্যের মাঝে রাখা একটা ছোট্ট কার্ড। তোমার জন্য এক টুকরো শান্তি পাঠালাম, সাফওয়ান। তুমি দূরে আছো, তবুও ঠিক আমার ভিতরেই আছো। রাইসা সেই রাতের আর কাজ করে না। সে ছাদে উঠে চুপচাপ বসে থাকে। তার পাশে এক কাপ চা, কানে হেডফোনে বাজে পুরনো একটা গান, তোমাকে চাই, আমি শুধু তোমাকেই চাই। ভালোবাসা অনেক সময় শব্দের চেয়ে বেশি কাজ করে নীরবতায়। কেউ কথা না বললেও চোখে চোখে ভরে দেয় সব অভিমান, সব প্রশ্ন। এই পর্বে ঠিক এমন কিছুই ঘটতে যাচ্ছে। রিক্লেমের বড় ইভেন্ট সামনে। রাইসা এখন ক্লান্ত, একটু নিঃশব্দ সময় চাই। সীমা ও অন্তু যদিও একে অপরকে বুঝতে চেষ্টা করছে, রাইসা আজ একা এক কাপ চা হাতে ছাদে দাঁড়িয়ে। আমার জীবনটা কি শুধুই দায়িত্বে মোড়া? কখনো কি কারোর কাছে আমি মানুষ হয়ে উঠবো, শুধু লিডার না? ঠিক তখনই পিছন থেকে রাইসার বাবা ছাদে এসে দাঁড়ান। সিগারেটের ধোঁয়া ছেড়ে মেয়েকে দেখেন কিছুক্ষণ। তুই ক্লান্ত, থাকবি কিছুদিন আমার কাছে? পুরনো রাইসাকে একটু ফিরে আনতে পারিস? আমি ভুলে গেছি কেমন ছিলাম বাবা। শুধু মনে আছে কোনো এক সন্ধ্যায় তুমি বলেছিলে তুই কারোর কাছে কখনো মাথা নত করিস না। আজ বলি, মাথা নত না করলেও বুকটা তো কারোর পাশে রাখতেই পারিস। ভালোবাসা তো ক্ষমতার না, ভালোবাসা হলো এক ধরনের ভয়। ওদিকে সীমা আর অন্তুর মাঝে এক নতুন মানসিক দ্বন্দ্ব জমে উঠেছে। অন্তু সীমার পুরনো সম্পর্ক জানার পর হঠাৎ প্রশ্ন করে বসে, তুই কি এখনো সেই মানুষটাকে ভুলতে পারিসনি? তোর অনুপস্থিতিতেই কেউ এসেছিল, হ্যাঁ, কিন্তু সেই ছিল একটা থামা জায়গা যেখান থেকে আমি আবার চলতে শিখেছিলাম। হলে এখন আমি কি? তুই আমার শুরু ছিলি, হয়তো শেষও তুই হবি, কিন্তু তার মানে এই না যে মাঝে কিছু ছিল না। এই গভীর কথোপকথনের মাঝেই হঠাৎ সীমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। অপর প্রান্ত থেকে ভেসে আসে, সীমা, রাইসাকে একটা কথা না বলে চলে আসাটা আমার সবচেয়ে বড় ভুল। তুমি কি ওকে বলতে পারো আমি শুধু তার জন্য একটা স্বপ্ন দেখছিলাম? তুমি ওকে নিজেই বলো, আমি না। এখনো সময় আছে, যদি সত্যিই ভালোবাসো। সেই রাতেই রাইসায় ইমেলে আসে এক ফোল্ডার, নাম পোর্ট্রেট অফ এ ওম্যান হু চুজ হারসেলফ। ভিতরে ছবিগুলো একটার পর একটা যেন তারই জীবনের প্রতিচ্ছবি। সবশেষ ছবিটায় লেখা, তুমি আমার গল্প, আমি শুধু তোমাকে বলার জন্য ছবি তুলছি, সাফওয়ান। তুমি কাছে নেই, তবু প্রতিদিন আমার ভিতরেই আছো।
তুমি ফিরে না আসলেও আমি জানি তুমি হারাওনি। ভালোবাসা যখন চলে যায় তখন শব্দ ফুরিয়ে যায়, কিন্তু সেই ভালোবাসা যদি হঠাৎ ফিরে আসে তখন প্রশ্ন জাগে, এটা কি সত্যিই ফিরে আসা, না শুধু একবার দেখা? রিক্লেমের ইভেন্ট আর মাত্র 3 দিন বাকি। রাইসা একদিকে আয়োজন নিয়ে ব্যস্ত, অন্যদিকে মনে চলছে অন্যরকম ঝড়, কারণ তার সামনে এসেছে একটা চিঠি, ফ্রান্সের আন্তর্জাতিক এনজিওতে চাকরির অফার। আমি কি চলে যাওয়া উচিত, সব ছেড়ে নতুন করে শুরু করব? তুই কি চাস সেটা বলা কে? ভবিষ্যৎ গড়বি নাকি অতীতের টান ছেড়ে ফেলবি? এই দ্বিধার মাঝেই রাইসার সন্ধ্যায় গ্যালারিতে গিয়ে দেখে এক যুবক ক্যামেরা হাতে ছবি তুলছে। হালকা দাড়ি, পরিচিত চোখের গভীরতা, সাফওয়ান। তুমি এখানে? তোমার ছবি দেখতে এসেছি। তুমি তো বলেছিলে আমি যদি কখনো ফিরি যেন নিজের চোখে দেখে যাই তুমি কে হয়ে উঠেছ। আর তুমি ভেবেছো এইভাবে হুট করে এসে সব ঠিক হয়ে যাবে? না, আমি এসেছি ক্ষমা চাইতে না, তোমার পাশে দাঁড়াতে, যদি তুমি দাও। এই সংলাপের মাঝেই সীমা আসে। রাইসার চোখে জল দেখে সে কিছুটা অস্বস্তিতে পড়ে। তুমি অনেক দেরি করেছো, এটা জানো তো? জানি, কিন্তু এখনো দেরি হয়ে গেছে বলবে? রাইসা কিছু বলে না, সে কেবল সাফওয়ানের হাতে তার নিজের আঁকা একটা ছবি দেয়। ছবিটা তাদের প্রথম দেখা হওয়ার সময়ের, ক্যাফের এক কোণায়, মেঘলা দিনের আলোয়। তুমি বলেছিলে আমি একদিন নিজেই নিজের গল্প লিখব, লিখেছি, কিন্তু এক জায়গা এখনো ফাঁকা। তাহলে আমি কি সেই ফাঁকা জায়গাটায় থাকতে পারি? সেদিন রাতে রাইসা ছাদে বসে চিঠির খামটা হাতে নেয়, বিদেশ যাওয়ার অফার। আর তার মোবাইলে তখনও ভেসে থাকে সাফওয়ানের পাঠানো একটি বার্তা, যদি যাও যাও নিজের ইচ্ছায়, পালিয়ে নয়। ভালোবাসা যখন ফিরে আসে তখন জীবনেও যেন নতুন করে প্রশ্ন তোলে, তোমার প্রাধান্য কোথায়, দায়িত্ব না অনুভব? সকালটা শুরু হয় হঠাৎ করেই ভাঙা এক খবর দিয়ে। রাইসের বাবাকে গভীর রাতে হাসপাতালে নিতে হয়েছে, হাই প্রেশার থেকে মাইক্রোস্ট্রোক। সাময়িক হলেও চোখে মুখে চিন্তার চাপ। আমি আমি কখনো তোমার পাশে থাকিনি, তাই না বাবা? তুমি শুধু এমপি সাহেব ছিলে আমার কাছে, মানুষটা না। তুই ভুল বলিস না মা, তুই ছিলি আমার সবচেয়ে বড় অহংকার। তোর স্বপ্নগুলারে আমি ভয় পাইতাম, কারণ আমি জানতাম তুই উঠতে জানিস। আমি জানতাম আমি তোকে ধরে রাখতে পারবো না। রাইসার চোখ বেয়ে নেমে আসে অচেনা এক শান্ত কান্না। সেই মুহূর্তেই রাইসার ফোনে মেসেজ আসে, রিক্লেমের স্পেশাল স্পিকার হিসেবে সাফওয়ান নাম রেজিস্টার্ড। কেউ একজন তার হয়ে নাম জমা দিয়েছে, সীমা। তুই এটা কি করলি? তুই চাইলে আজকে ওকে পুরোপুরি ফিরিয়ে আনতে পারিস, আবার একেবারেই চলে যেতেও দিতে পারিস, পছন্দ তোর, কিন্তু এই সুযোগটা যেন অপচয় না হয়। রিক্লেম ইভেন্টের দিন, হল ভর্তি মানুষ, আলোর ঝলক, স্লাইড আর করতালিতে মুখরিত। আলো নেভে মঞ্চে আসে সাফওয়ান মাহমুদ। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন তাকে বোঝার চেয়ে বেশি বদলাতে চাই, আর যখন তার ভেতরটাকে বুঝি তখন বুঝি সে বদলানো না, শুধু পাশে থাকার প্রহর চায়। সবাই হাততালি দেয়, কিন্তু রাইসের বুকের ভিতর বাজে ভিন্ন সুর। সে জানে এই মানুষটা শুধুই তার ছবি তোলার প্রেমিক না, এই মানুষটাই তার সবচেয়ে বাস্তব বন্ধু, প্রতিপক্ষ আর ভালোবাসা। তুমি কি জানো আমি ফ্রান্সে যাচ্ছি? জানি, তোমার সাফল্যের জন্য আনন্দ হচ্ছে আর নিজের জন্য ভয়। আমি পালিয়ে যাচ্ছি না, বিশ্বাস করো। আমি যাচ্ছি নিজেকে প্রমাণ করতে, কিন্তু তুমি যদি থাকো পাশে তাহলে ফিরে আসার সাহস রাখবো। আমি যেখানেই থাকি তুমিই থাকো আমার ছবি হয়ে, তুমি সামনে লড়ো, আমি তোমার পাশে থাকি নীরবে। ওরা কিছু বলে না, কেবল চোখে চোখ রাখে। সেই চোখে অভিমানও আছে, অগাধ ভালোবাসাও, আর আছে একটা অব্যক্ত প্রতিজ্ঞা, আমরা হয়তো দূরে থাকবো কিন্তু ভিতরে এক থাকবো। বিদায় আসলে কখনো চুপি চুপি আসে না, তার পায়ে শব্দ থাকে, মনে রাখার মতো কিছু দৃশ্য রেখে যায়। আর রাইসা জীবনের এক নতুন পথে পা রাখতে যাচ্ছে, বিদেশ যাত্রার প্রস্তুতি, কিন্তু মনের ভিতর ঠিক যেন কোনো কিছু আটকে আছে। ভোরের আলোয় রাইসের ঘরে আসে তার বাবা, হাতে পুরনো একটা ফটো অ্যালবাম। তোর ছোটবেলার একটা ছবি দেখ, তুই তখন স্কুলে প্রথম হয়ে সার্টিফিকেট হাতে হাসতেছিস। তোর চোখে তখন যা ছিল আজও আছে। একটাই কথা বলবো মা, তুই যেই দিকে যাবি
আমি থাকবো তোর পিছনে ছায়া হয়ে। আমার সব ভুলগুলোর পরেও তুমি এতটা ভরসা করো? তুই ভুল করবি, আবার ঠিক করবি, এটাই তো জীবনের স্বাভাবিক নিয়ম। তুই শুধু মন থেকে ভালো থাকিস। আমি তোর বাবা হয়ে তোকে ছোট্ট করতে পারি না? সেই প্রথম রাইসার বাবা তাকে বুকে টেনে নেয়। না কোনো অহংকার, না কোনো রাজনৈতিক চাপ, শুধু এক অসহায় বাবার আদর। সেদিন সন্ধ্যায় রাইসা বাসায় ফিরে পায় একটা খাম, সাফওয়ানের দেওয়া উপহার। ভিতরে আছে একটা পেন ড্রাইভ আর একটা ছোট চিরকুট। তোমার গল্পে আমিও এক পাতার চরিত্র ছিলাম। তুমি পুরো বই হয়ে ওঠো। যেদিন ফিরবে আমি হয়তো সেই লাইব্রেরির এক কোনায় অপেক্ষা করব। রাইসা পেন ড্রাইভে দেখে সাফওয়ানের তোলা তার বিভিন্ন মুহূর্তের ছবি, হাসির, কান্না, ঝগড়ার, চুপচাপ তাকিয়ে থাকা দিনের। তুমি চোখে চোখ রাখতে ভয় পাওনি? আমি হয়তো বারবার চোখ নামিয়ে ফেলেছিলাম। পরদিন এয়ারপোর্টে যাওয়ার সময় রাইসার গাড়ির পাশে একটা বাইক এসে দাঁড়ায়। হেলমেট খুলে সাফওয়ান তাকায়। তুমি ভেবেছিলে শেষ দেখা হবে না? চেয়েছিলাম না, কারণ বিদায় দিতে গেলে কান্না পায়। তুমি যদি ফিরে না আসো? তবে ধরে নিও আমি এখনো আসার পথ খুঁজে বেড়াচ্ছি। সাফওয়ান আর কিছু বলে না, কেবল তার ঘড়ি খুলে রাইসার হাতে দেয়। এটা আমার, কিন্তু এখন থেকে এটা তোমার সময়। যখন মনে হবে ভালোবাসা হারিয়ে গেছে তখন এই ঘড়িতে আমার সময় চলবে। রাইসা কিছু বলতে চায়, কিন্তু শব্দ আটকে যায় গলায়। শুধু চোখে চোখে রেখে বলে, তুমি পাশে থেকো, কারণ আমি সামনে অনেক কিছুই লড়বো। গাড়ির কাঁচ বন্ধ হয়। চোখে জল, হাতে ঘড়ি, আর মনে এক অসমাপ্ত কবিতা নিয়ে রাইসা পাড়ি জমায় বিদেশে। সাফওয়ান তাকিয়ে থাকে, ঠিক যেন অপেক্ষা শুরু হলো এইমাত্র। বিদেশের শহরগুলো বড় ঠান্ডা, কিন্তু মানুষ যদি ভিতর থেকে একা হয়ে যায় তাহলে চারপাশের আলো, উষ্ণতাও দিতে পারে না। রাইসা এখন প্যারিসে, ক্লাস, ইন্টার্নশিপ, নতুন ভাষা, নতুন মানুষ। কিন্তু মাঝে মাঝে একটা নির্জন বারান্দায় দাঁড়িয়ে তার মনে পড়ে যায় ঢাকার সেই সন্ধ্যাগুলো। আজ ক্লাসে সবাই হেসেছে, অথচ আমি শুধু তাকিয়েছিলাম জানালার দিকে। তোমার দেয়া ঘড়িটা আজও চলছে, কিন্তু সময় যেন আটকেই আছে। এদিকে সাফওয়ান ক্যামেরা হাতে পুরনো শহরে হাঁটে, কিন্তু ছবিতে এখন আর রং নেই। তার ইনবক্সে প্রতিদিন রাইসার একটাও মেসেজ আসে না। তুমি বলো তো, ও কি আমাকে ভুলে গেছে? ও যদি ভুলে যেত তাহলে এখনো তোকে নিয়ে কেউ এত লিখতো না। ও শুধু ভাঙ্গা হয়ে গেছে ভাই, সময় লাগবে। অন্যদিকে অন্তু আর সীমার বন্ধুত্ব গাঢ় হয়ে উঠেছে। তবে হঠাৎ একদিন অন্তুর পুরনো এক বান্ধবীর কল আসে। তাদের সম্পর্ক নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়। তুমি এখনো তার সঙ্গে যোগাযোগ রাখো, অথচ বলেছিলে সব শেষ। না সীমা, বিশ্বাস করো, আমি জানতাম না সে কল করবে। আমার পেছনের জীবনের কিছু ছায়া এখনো পিছু ছাড়ে না। এই সময়ে রাইসার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা জরুরি, কিন্তু পাশে কেউ নেই। আমার মেয়ে তো এখন আকাশে ওড়ে, তারে আর নিচে নামানোর দরকার নেই। ডক্টর জানায় রাইসার বাবার হার্টের সমস্যা বেড়েছে। সীমা রাইসাকে ভিডিও কলে সব জানায়। তোর বাবা এখনো প্রতিদিন তোর ছবি দেখে ঘুমায়, তুই কি পারিস না একবার ফিরে আসতে? আমি ভাবছি সেমিস্টারটা রেখে দেশে ফিরে যাব, কারণ যদি সময়ের আগে কেউ হারিয়ে যায় তখন কোনো অনুশোচনা আর কিছু ফেরাতে পারে না। রাতভর রাইসা নিজের মধ্যেই যুদ্ধ করে। ভোরবেলায় সে টিকিট কাটে ঢাকা ফেরার। ঢাকা শহরের বাতাস আজ একটু থমথমে। রাইসা ফিরছে, কিন্তু এবার সে ফিরছে একদম নিঃশব্দে। না কোনো ঘোষণা, না কারো কাছে খবর। শুধু সীমা ছাড়া কেউ জানে না। এয়ারপোর্টে থেকে সরাসরি সে বাবার হাসপাতালে ছুটে আসে, ব্যাগ হাতে, চোখে ক্লান্তি, মনে একরাশ দুশ্চিন্তা। আমার সাহস হইতেছিল না, কিন্তু এখন মনে হয় সময় আমাকে ডেকে এনেছে। হাসপাতালের কেবিনে তার বাবা ঘুমিয়ে। কাঁচের ভিতর থেকে তাকে দেখে রাইসার চোখ ভিজে যায়। তুমি তো সব জানো না বাবা, আমি আসলে অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম, তোমায় না বলি। সেদিন রাতে বাবার পাশে বসে রাইসা তার হাত ধরে। তার বাবা চোখ খুলে ধীরে বলে, তুই আইছস মা? আমি স্বপ্ন দেখতেছিলাম, তুই ফিরে আইছস? না বাবা, স্বপ্ন না, আমি সত্যি ফিরে এসেছি। তুই যদি থাকিস এই বুড়ার বাঁচার একটু ইচ্ছা হয়। পরদিন সাফওয়ান ক্যামেরা হাতে শহরের অলিগলি ঘুরছে। হঠাৎ একটা দোকানে সীমার সঙ্গে দেখা।
সীমা, তুমি এখানে? তুই জানিস না কি জানবো? রাইসা ফিরছে, মানে ফিরেছে হাসপাতালে তার বাবার কাছে। সে ফিরছে আর আমাকে জানায়নি? সাফওয়ান আর কিছু বলে না। দোকান থেকে বের হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে, যেন কোনো ভুল সময় ঠিক হয়ে যেতে চাইছে। অন্যদিকে রাইসা এখনও বাবার পাশে, চোখে শুধু অপরাধ বোধ আর অব্যক্ত ভালোবাসা। বাবা জানো, আমি সাফওয়ানকে সত্যিই ভালোবাসি, কিন্তু সবকিছু এত জটিল হয়ে গিয়েছিল বলার সাহস পাইনি। সাহস না থাকলেই ভালোবাসা টিকতে পারে না রে মা। ফিরে এসেছিস, এখন যা দরকার। রাতের শেষে সীমা রাইসাকে বলে, ও জানি তুমি ফিরছো, আমি বলে ফেলেছি। সে কেমন ছিল শুনলি? চুপচাপ, কিন্তু চোখে পানি ছিল। দূর থেকে দেখা, চোখে জল আর পুরনো কথা, এই তিনে তৈরি হয় নতুন গল্পের শুরু। সকালটা একটু অন্যরকম। হাসপাতালের জানালা দিয়ে ঢুকছে মিষ্টি রোদ। রাইসার বাবার শরীর কিছুটা ভালো, ডক্টররা আশা দিচ্ছে, কিন্তু রাইসার মনের ভিতর এখনও তোলপাড়। সে জানে বাবাকে ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু সাফওয়ানকে হারাতে বসেছে। আমি ভাবছি আজ ওর সঙ্গে দেখা করব, সাহস হচ্ছিল না, কিন্তু আর সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ রাইসা, আর না বললে সবটা শেষ হয়ে যাবে। বলো না, তুমি কি এখনো ওকে ভালোবাসো? আমি কখনো থেমে ভালোবাসিনি সীমা, শুধু পালিয়েছিলাম নিজের ভয় থেকে। এদিকে সাফওয়ান বসে আছে তার পুরনো আড্ডার জায়গায়। ছায়া ঘেরা ক্যাফে, ছিপছিপে বাতাস, একটা পুরনো বইয়ের দোকানের পাশে। তার চোখে ক্লান্তি, কিন্তু মন জুড়ে রাইসের প্রতিচ্ছবি। তুই ফিরেছিস শুনেছি, কিন্তু তুই কি আর আমার? হঠাৎ পিছন থেকে পরিচিত গলায় কাঁপন ধরায় তার শরীর। তুমি জানো আমি ফিরেছি, কিন্তু জানো না কেন ফিরেছি। আমি ভেবেছিলাম তুমি শুধু বাবার জন্য ফিরেছ। না সাফওয়ান, আমি ফিরেছি তোমার জন্য। আমি পালিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি থেকে গিয়েছিলে আমার মধ্যে। তুমি জানো কতদিন আমি এই কথাটা শুনতে চেয়েছি? তাহলে আজ শোনো, আমি এখনো তোমাকে ভালোবাসি, শুধু সাহস করে বলিনি কখনো। তুমি কি এখনো পারো আমাকে মাফ করতে? ভালোবাসায় মাফ লাগে না রাইসা। শুধু একটা প্রশ্ন করি, আমরা কি আবার শুরু করতে পারি? আমি তো সেই শুরুটাই এখন করতে এসেছি। দুই হাত এক হলো, দুইটা চোখে মিলে গেল সব পুরনো অভিমান। ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগলো নিঃশব্দে গভীর ভালোবাসায়। দূরে দাঁড়িয়ে সীমা আর অন্তু তাকিয়েছিল। সীমার চোখে জল, অন্তর চোখে এক ফালি শান্তির হাসি। দেখলি ওদের চোখে আবার আগুন আছে। আগুন না, প্রেম। আগুন তো পোড়ায়, প্রেম তো বাঁচায়। সেদিন দুপুরটা যেন একটু বেশিই নীরব। হাসপাতালের জানালায় ভিজে আলো এসে পড়ে। সাফওয়ান আর রাইসা একটা সিদ্ধান্ত নেয়, আর লুকিয়ে নয়, এবার বাবার সামনে যাওয়া দরকার। তুমি নিশ্চিত? তুমি নিশ্চিত যদি উনি আমাকে মেনে না নেন? আমি শুধু নিশ্চিত নই, সাহসীও। তুমি ছিলে আমার ভুলের শুরুতে, এখন চলো আমার সঠিক সিদ্ধান্তের সামনে। রাইসা বাবার কেবিনে ঢোকে সাফওয়ানকে নিয়ে। তার বাবার মুখে ক্লান্তির ছায়া, কিন্তু মেয়ে আরেকজনকে সঙ্গে এনেছে দেখে তিনি একটু সোজা হয়ে বসেন। এই ছেলে তো সাফওয়ান না? হ্যাঁ বাবা, সাফওয়ান, যার কাছে আমি নিজের মতো করে ভালোবাসা শিখেছি। চাচা, আমি জানি আমি বড় কিছু নই, কিন্তু আমি শুধু চাই আপনার মেয়ের পাশে থেকে তাকে ভালো রাখতে। আমি আপনার সম্মান চাই না, আমি শুধু আপনাদের মেয়েকে সম্মান করতে চাই। ভালোবাসা সাহসীদের কাজ, তুই তো সাহস করছিস, এটাই বড়। রাইসার বাবা কেসে উঠে একটা ছোট্ট হাসি দেন। এই হাসির অর্থ বুঝতে সময় লাগে না। দেখ, আমি সব কিছু জানি না, কিন্তু আমার মেয়ে যে চোখে পানি নিয়ে তোকে নিয়ে এসেছে, সেটাই প্রমাণ করে তুই তার প্রাপ্য। বাবা। চাচা, আমি চাই আপনি একদিন আমার পাশে দাঁড়িয়ে বলুন, এই আমার জামাই। তোর মতো ছেলেই চেয়েছিলাম আমার মেয়ের জন্য। তুই যদি ওকে সত্যি ভালোবাসিস, তাহলে এই সংসারটা গড়ে তুলিস সম্মানে। বাইরে তখন সূর্য হেলে পড়েছে, কিন্তু ভিতরের একটা সম্পর্ক উঠে দাঁড়াচ্ছে। পুরনো সব টানাপোড়েন গলে গিয়ে তৈরি হচ্ছে নতুন গল্প। সীমা আর অন্তু হাসপাতালের করিডোরে বসেছিল। সীমা ভিতর থেকে খবর নিয়ে ফিরে আসে। সব ঠিক হয়ে গেছে। তাহলে কি এবার একটা নতুন শুরু? না, এটা পুরনো ভালোবাসার নতুন পরিচয়।
সেদিন সন্ধ্যায় হাসপাতালের কেবিনে সবার চোখে স্বস্তির ঝিলিক। রাইসার বাবা বিছানায় বসে আছেন, তার চোখে প্রশ্রয়ের ছায়া, কিন্তু ঠোঁটে শর্তের ছাপ। দেখো বাবা, আমি তো রাজনীতি করি, নামের সাথেই দায়িত্ব আছে। আমার মেয়েকে ভালোবাসার সাথে তুমি কি পারবে তার পাশে দাঁড়িয়ে থাকতে, সব ঝড়ঝাপটা সামলে? আমি কোনো বড়লোক ঘরের ছেলে না চাচা, কিন্তু আমি স্বপ্ন দেখতে জানি। আমি লেখাপড়া শেষ করে এখন একটা ডিজাইন ফার্মে কাজ করছি। খুব বড় না, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর শক্তি রাখি। ভালো কথা, কিন্তু সমাজ প্রশ্ন তুলবে, এমপি সাহেবের মেয়ে এক সাধারণ ছেলেকে বিয়ে করেছে। আমি চাই মানুষ বলুক একটা সাধারণ ছেলে একজন অসাধারণ মেয়েকে ভালোবেসেছে, আর সেই মেয়ে তাকে বেছে নিয়েছে। আমি গর্ব করে বলতে চাই, তুমি আমার সাফন। আমি কখনো বাবার নাম নিয়ে তোমার পাশে দাঁড়াতে চাই না। আমি শুধু চাই তুমি আমার পরিচয় হও। ভালোবাসা যদি মন থেকে হয়, সেটার সামনে সমাজ মাথা নোয়ায়। একটা মৌন সম্মতির পর রাইসা আর সাফওয়ান চোখে চোখ রাখে, যেন সব ঝড় পেরিয়ে তারা এখন দুজনেই জানে এটাই তাদের জয়। সীমা করিডোরে দাঁড়িয়ে অন্তুর কাঁধে হেলান দিয়ে শুনছিল সব কথা। রাইসার মতো এত সাহস আমার থাকলে হয়তো আমার জীবনের গল্পটা অন্যরকম হতো। যদি এখনো কিছু বাকি থাকে, শুরু করতে দেরি হয় না। শুরুটা ভয় পাই না, হারানোর ভয় পাই। আমি হারাতে এসেছি নাকি জিততে? হাসি আর কান্না একসাথে মিশে যায় সে সন্ধ্যায়। হৃদয়ের কথা গলা পর্যন্ত এসে থামে না আর। তাদের প্রেম আস্তে আস্তে পরিণতির দিকে এগোচ্ছে। তুমি পাশে থাকলে আমি সব পারবো। আমি না থাকি তো কে থাকবে? 3 দিন পর রাইসার বাবা হাসপাতাল থেকে ছাড়া পান। বাসায় ফেরার পরপরই তিনি রাইসা আর সাফওয়ানকে বসতে বলেন। ঘরে একটা হালকা চাপা উত্তেজনা। আমি দেখেছি তোমাদের সম্পর্কটা শুধু আবেগ না, দায়িত্বও আছে। তাই আমি চাচ্ছি তোমরা একবার দুই পরিবারের মানুষদের সামনে একসাথে বসো। অবশ্যই চাচা, আমি চাই আমার মা জানো আমি কার হাত ধরে জীবনটা গড়তে চাই। আর আমি চাই বাবা বুঝো আমি কার কাঁধে মাথা রেখে নিশ্চিত হই। পরদিন বিকেলে রাইসা, সাফওয়ান এবং রাইসার বাবা একসাথে যান সাফওয়ানদের বাসায়। ছোট 2 কামরার ঘর, কিন্তু সাজানো গোছানো। সাফওয়ানের মা একটু লাজুক, কিন্তু দারুণ আন্তরিক। আমি গরিব, কিন্তু ছেলেকে সৎ শিখাইছি। আপনারা যদি এই মেয়েটাকে আমার ঘরে আনেন, ও আমার নিজের মেয়ের মতো হবে। বড়লোকি দিয়ে জীবন চলে না মা, মন দিয়ে চলে। তুমি যেভাবে ছেলেকে মানুষ করেছো সেটাই আমার সম্মান। কথার ফাঁকে রাইসা আর সাফওয়ান বারান্দায় এসে দাঁড়ায়। রোদ পড়ে গেছে, বাতাসে অন্যরকম শান্তি। তুমি জানো এই মুহূর্তটা আমি কতদিন কল্পনায় দেখেছি। কল্পনা তো আমি অনেকবারই ভেঙে দিয়েছি। এবার ভাঙবো না তো? না, এবার আমি নিজেই করতে চাই আমাদের সংসার। আমার ভালোবাসা তুমি, আমার সিদ্ধান্ত। অন্যদিকে সীমা ছাদে বসেছিল, হাতে মোবাইল। কারো নাম্বার খোলা, কিন্তু কল দিচ্ছে না। যদি না বলো বুঝবো না সীমা। তুমি এইখানে? জানি তোমার ভয় আছে, কিন্তু তুমি ভুলে গিয়েছো ভয় পেলে পেছনে ফিরে তাকাতে হয় না, পাশে। পাশে কেউ ছিল না কখনো অন্তু। তাহলে দাঁড়াও, আমি হেঁটে আসি পাশে। সীমা একটু চমকে তাকায়, তারপর হালকা হাসে। সেই হাসি অনেক পুরনো দুঃখের পিছনেও একটা নতুন আলো ছড়ায়। দিনটা ছিল শুক্রবার। 2 পরিবার একসাথে বসেছে। আলোচনার বিষয় একটাই, রাইসা আর সাফওয়ানের বিয়ে। খাওয়া দাওয়া শেষ, চায়ের কাপ হাতে নিয়েই শুরু হয় কথাবার্তা। আমার মেয়ে অনেক ঝড় পেরিয়ে এসেছে, তার পাশে একজন দৃঢ় মানুষ দরকার ছিল। আপনার ছেলে সেই জায়গায় দাঁড়িয়েছে। আমিও চাই ওর জীবনে একটা শক্ত হাত হোক। আমি রাইসাকে মেয়ে হিসেবেই দেখতে চাই। সবাই খুশি মনে আলোচনায় ছিল। হঠাৎ একটা কল আসে রাইসার ফোনে। নাম দেখে তার মুখ অন্ধকার হয়ে যায়। সীমা সেটা লক্ষ্য করে। কি? সাজিদ, আমার এক্স। সীমা থেমে যায়। অতীত ফিরে আসছে ঠিক সেই সময়ে যখন সব ঠিকঠাক হচ্ছিল। রাইসা উঠে গিয়ে বারান্দায় ফোন ধরে। শুনেছি তুই বিয়ে করবি, আমাকে এভাবে ফেলে দিয়ে সুখে থাকবি ভাবিস? আমি কাউকে ফেলিনি, তুমি নিজেই আমার জীবনকে বিষ করেছিলে। আমি যদি তোমার বাবাকে সব বলে দেই, তোর আগের লাইফের ভিডিও ছবি সবই তো আমার কাছে আছে। যা আছে তুই করে দে।
আমি আর ভয় পাই না। বারান্দায় দাঁড়িয়ে সাফওয়ান কথা শুনে ফেলে। সে চুপচাপ রাইসার পাশে দাঁড়ায়। কি হয়েছে? আমার পুরনো এক্স ভয় দেখাচ্ছে। সে আমার খারাপ সময়ের কিছু ভিডিও আছে বলে ব্ল্যাকমেল করছে। তুমি এখন আমার জীবনে আছো, কেউ তোমার অতীত দিয়ে তোমাকে ভাঙতে পারবে না। তোমার অতীত আমার ভালোবাসার পথ আটকাতে পারবে না। তুমি আমাকে নিয়ে লজ্জা পাও না? তুমি আমার গর্ব, আমি লজ্জা পাই না, আমি তোমায় ভালোবাসি। রাইসা কান্না চাপতে পারে না। সাফওয়ানের বুকের ভিতর মাথা গুজে দেয়। আর সাফওয়ান সেই বুকটাই একটা পৃথিবী করে নিচ্ছে, যেখান থেকে কেউ আর রাইসাকে ছোট করতে পারবে না। এদিকে সীমা ছাদে উঠে দেখে অন্তর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে। সে একটু দম নিয়ে এগিয়ে যায়। তুমি জানো, ভালোবাসার চেয়েও বড় একটা জিনিস আছে, কি? সম্মান। তাহলে আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, সাথে সম্মানও করি, তাহলে আমার পিছনের কালি দেখে কি তুমি এতদিন ঘৃণা করবে না? আমি রং দেখি, দাগ না। আর তুমি আমার রঙিন মানুষ। সকালে রাইসার মোবাইলে একটা ভিডিও আসে, সাজিদ পাঠিয়েছে। সেই ভিডিও দেখে রাইসার পা কাঁপতে থাকে। তার কলেজ লাইফের সময়কার কিছু উন্মাদনা, যা সে নিজেই ভুলে যেতে চেয়েছিল। এই জিনিসটা যদি বাবা দেখে না, আমি ভেঙে পড়বো না। রুমে ঢোকে সাফওয়ান। তার চোখে ঘুম নেই, ক্লান্তি নেই, শুধু মনোযোগ। কি হয়েছে? সাজিদ পাঠিয়েছে। সে বলেছে বাবাকে না বললে অনলাইনে ছড়িয়ে দিবে। সে যদি ছড়ায় আমি ওকে আইনের আওতায় আনবো। তুমি ভেবো না, এখন আমি তোমার পাশে আছি। তুমি আমার জীবনে আসার পর আমি ভয় পাওয়া ভুলেই গেছি। সাফওয়ান পরদিনই একজন সাইবার আইনজীবীর সাথে দেখা করে, সব তথ্য দেয়। এদিকে সাজিদ রাইসের বাবাকে কল করে বসে। আপনি জানেন আপনার মেয়ে এক সময় কি করত? আমি জানি আমার মেয়ে এখন কি হচ্ছে। আপনি তার অতীত দিয়ে আমাকে ভয় দেখাবেন না। আমি যদি সেই ভিডিও পাবলিক করে দেই? আপনি যা খুশি করেন। এর জন্য বাবা তার মেয়েকে গ্রহণ করার সাহস যদি না রাখে, তাহলে সে বাবা নয়। সে সময় রাইসা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখ থেকে এক ফোঁটা কান্না গড়িয়ে পড়ে, কিন্তু এই কান্না দুর্বলতার নয়, গর্বের। বাবা, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার মেয়ের মতো সাহসী কেউ হয় না। অপরদিকে সীমা কলেজের বারান্দায় বসে অন্তু পাশে এসে বসে। এখনো মুখ ভার করে রেখেছো? না, ভাবছিলাম আমার যেসব কাজ, যেসব ভুল, সেসব আমাকে ছেড়ে দেবে না। তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিতে চাও? তুমি কি আমাকে নিয়ে তোমার বাবা মার সামনে দাঁড়াতে পারবে? পারবো না, যদি তুমি নিজেকে নিয়ে লজ্জা পাও। আর যদি না পাই? তাহলে আমি তোমাকে জীবনের মতো শক্ত করে ধরে রাখবো। সীমা তাকিয়ে থাকে অন্তুর চোখে। অনেক না বলা কথা, অনেক জবাবহীন প্রশ্ন, তবুও সে আজ চুপ করে থাকে। সে শুধু অনুভব করে এই ছেলেটা তার ভুলের মধ্যেও ভালোবাসার আলো খুঁজে পাচ্ছে। সেদিন সকালেই সাজিদকে ফোন করে ডেকে পাঠানো হয় সাইবার পুলিশ ইউনিটে। অফিসারদের চোখে ছিল কড়া মনোযোগ। ফাঁদে পড়ে গিয়েছে সে। আপনি রাইসা ইসলাম নামে একজন নারীর ব্যক্তিগত ভিডিও ধারণ ও প্রকাশের হুমকি দিয়েছেন, স্বীকার করছেন? না মানে আমি শুধু ভয় দেখাচ্ছিলাম, প্রকাশ করার ইচ্ছা ছিল না আমার। হ্যাঁ, সাইবার অপরাধ শুধু ইচ্ছার উপর নির্ভর করে না। আপনি আটক হচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে। রুমের বাইরে দাঁড়িয়ে রাইসা আর সাফওয়ান। রাইসার মুখে চিন্তার ছাপ, কিন্তু সাফওয়ানের চোখে ছিল নিশ্চয়তা। ভয় পাচ্ছ? না মানে ভয়টা তোমার জন্য। তুমি এত কিছু করছো আমার জন্য। এটা কোনো তোমার জন্য না, এটা আমাদের জন্য। তুমি জানো তো এই কথাগুলোর পিছনে কতটা ওজন আছে? জানি, আর আমি চাই বাকি জীবন এই ওজন তোমার সাথে ভাগ করে নিতে। এদিকে সীমা তার মাকে নিয়ে অন্তুর বাসায় যায়। অন্তুর মা একটু কঠিন ধরনের হলেও আজ মুখে এক ধরনের কৌতূহল। তোমার জীবন নিয়ে আমরা অনেক কথা শুনেছি, তুমি কি বদলাতে পেরেছো? আমি মানুষ হতে চেষ্টা করছি। অন্তু আমাকে মানুষ ভাবতে শিখিয়েছে। মানুষ বদলানো যায় যদি পাশে ভালো কেউ থাকে। আমি তোকে সময় দিতে চাই। সীমা চুপ করে চোখ নামিয়ে ফেলে। তার মনে একটাই কথা,
ভালোবাসা যদি সঠিক হয় সমাজও একসময় গ্রহণ করে। মা, আমি সীমাকে ভালোবাসি। সে যদি একটা ভুল করে থাকে, তার চেয়ে বড় করে আমি তাকে দেখেছি। ভালোবাসার চোখে মানুষকে দেখা শখ যদি থাকে তাহলে সংসার টিকে যাবে। পরদিন রাইসার বাবা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়, আমার মেয়ের বিয়ে হতে যাচ্ছে সাফওয়ান মাহমুদের সঙ্গে। সে আমার মেয়েকে ভয় নয়, আশ্রয় দিয়েছি। রাইসা তখন জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে, চোখে জল, মুখে হাসি। আমার অতীত এখন আর আমার শেকল নয়, এটা আমার জয় হওয়ার গল্প। আর আমি গর্বিত, আমি এই গল্পের অংশ। রাইসার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আর মাত্র 2 সপ্তাহ পর বাড়ি জুড়ে সাজ রব। অথচ রাইসা নিজেই চুপচাপ একটা খাম খুলে ডেস্কে বসে চিঠি লিখছে। প্রিয় আমি, তুই অনেক ভুল করেছিস, নিজের ক্ষতি করেছিস, অন্যেরও। তবে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম, কারণ তুই বদলেছিস। ভালোবাসা তোকে বদলাতে শিখিয়েছে। তুই এখন নিজের কাছে দায়বদ্ধ। এই নতুন জীবনটা তুই নিজের প্রাপ্য হিসেবেই গ্রহণ করিস। চিঠিটা শেষ করে জানালার পাশে দিয়ে দাঁড়ায় রাইসা। দূরে ছাদে দাঁড়িয়েছিল সাফওয়ান, নিচের দিকে থেকে তাকিয়ে হাত নাড়ছে। এই, আমি তোমার হবু বর, তোমাকে একটা চা বানিয়ে খাওয়াতে চাই। তাহলে উপরে এসে বানিয়ে খাওয়াও না। এরপর 2 পরিবার একত্র হয় সাফওয়ানের বাড়িতে। সেখানে রাইসার বাবার সামনে সাফওয়ানের মা কিছুটা দ্বিধা নিয়ে মুখ খোলে। আপনার মেয়ে তো সুন্দর, বুদ্ধিমতী, তবে তার অতীত নিয়ে সমাজ অনেক কিছু বলবে। সমাজকে আমি ভয় পাই না। আমার মেয়ে যা ছিল তার চেয়েও বড় কথা সে আজ কি হচ্ছে। তাহলে তো আমি নিশ্চিন্তে পুত্রবধূকে জড়িয়ে ধরতে পারি। দুজন মা হেসে একে অপরকে জড়িয়ে ধরেন। সেদিনের পরিবেশটা শুধু আনুষ্ঠানিক ছিল না, ছিল গ্রহণ আর ভালোবাসায় পূর্ণ। দুজন মা হেসে একে অপরকে জড়িয়ে ধরেন। সেদিনের পরিবেশটা শুধু আনুষ্ঠানিক ছিল না, ছিল গ্রহণের আর ভালোবাসায় পূর্ণ। এদিকে সীমা আর অন্তু কলেজের পর একসাথে হেঁটে ফিরছে। তোমার মা বাবা যদি এখন এসে দাঁড়ায়, আমাকে তোমার পাশে দেখতে চায়, তুমি কি করবা? বলবো ওর পাশে না দাঁড়ালে আমি একা দাঁড়াবো, কিন্তু এই ছেলেটা ছাড়া আমি আর কোনো জীবন করতেই চাই না। তাহলে এখনই বিয়ের কার্ড ছাপাতে দিতে পারি, কি বলো? ধীরে যাও, আগে রাইসা আপুর বিয়ে হোক। সময় এগিয়ে চলছে, আবেগ বদলাচ্ছে। একটা সময় ছিল যখন রাইসা নিজের মুখ আয়নায় দেখতে চাইতো না, আর এখন সে নিজের হাতে মেহেদি লাগিয়ে আয়নায় তাকিয়ে বলে, তুমি বদলে গেছো, তুমি সত্যি বদলে গেছো। বিয়ের দিন ঘনিয়ে এসেছে। চারদিকে আলোর ঝলক, হাসির গুঞ্জন, কিন্তু কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়া সাজিদের মুখে সেই পুরনো পাষাণ চাহনি আর মন বিষে ভরা। এই নাটকীয় ভালোবাসা ভেঙে দিতে হবে, শেষ করে দিতে হবে ওদের সুখ। অন্যদিকে সাফওয়ান রাইসাকে নিয়ে আসে তাদের প্রিয় লেকের ধারে। সেখানেই একদিন প্রথম বলেছিল, তোমাকে ছাড়া আমি অন্ধ। আমি একটা চিঠি লিখছি, আমার মনের কথা, যদি কোনোদিন ভুলে যাও পড়ে নিও। এখনই পড়বো না, রাখবো বুকের ভেতরে। এই চিঠির ভেতরে আমার বিশ্বাস আছে, আমার ভয় আছে, আমার আশ্রয় তুমি। এদিকে সাজিদ চুপি চুপি যোগাযোগ করে রাইসার একজন পুরনো বন্ধুর সঙ্গে, যে তার অতীত জানে। ফোন কলে তার কণ্ঠ হিংস্র। শুধু বিয়ের আগের রাতে ওর একটা ভিডিও পাস করব, বাকিটা আমি সামলাবো। সন্ধ্যায় সাফওয়ান হঠাৎ খবর পাই ইন্টারনেটে রাইসার নামে একটা ফেক ভিডিও পোস্ট করার চেষ্টা হচ্ছে। সঙ্গে সঙ্গেই সে ছুটে যায় সাইবার পুলিশের কাছে। প্লিজ আপনারা রক্ষা করুন, ওর অতীতকে কেউ টেনে এনে তার আজকে নষ্ট করতে পারবে না। চিন্তা করবেন না, ভিডিওটা আমরা আটকে দিয়েছি, আর যিনি চেষ্টা করেছিল তার আইপি ট্যাগ করা হয়েছে। তখনই রাইসার বাবা সাফওয়ানের কাঁধে হাত রেখে বলেন, তুই আমার মেয়েকে আগলে রাখছিস যেভাবে, আমি তোকে মেয়ের চেয়ে কম ভালোবাসি না। আপনি মেয়েকে দিয়েছেন জীবন, আমি দেব তাকে শান্তি। এদিকে সীমা এক সন্ধ্যায় অন্তুকে নিয়ে তাদের পুরনো চায়ের দোকানে বসে বলে, আমি ভেবেছি বিয়েটা আমাদেরও করা উচিত। আমরা যতটা লুকিয়ে ভালোবাসি, এখন সময় এসেছে সেটা প্রকাশে।
আমি তো সেই দিন থেকেই প্রস্তুত। তুমি বললে কালোই মাকে বলে দিই। কিন্তু রাতেই সাফওয়ানের ফোনে আসে এক কল। অপর প্রান্ত থেকে গলা সাজিদ। তোদের এই ভালোবাসা দেখে আমার না বমি আসে। কালকের বিয়ে হবে না, আমি নিশ্চিত। তুমি যদি আবার কোনো জঘন্য কাজ করার চেষ্টা করো, আমি তোমাকে শেষ করে দেব। বিয়ের আগের রাত, পুরো বাড়ি সাজানো আলোয়, কিন্তু রাইসার ঘর অন্ধকার। সে আয়নার সামনে বসে, চোখে জল। আমি কি পারবো? আমি কি সত্যি নতুন জীবন শুরু করতে যাচ্ছি? ঠিক তখনই ফোনে একটা অজানা নাম্বার থেকে আসে একটা ভয়েস মেসেজ। প্লে করতে শোনা যায় সাজিদের গলা। রাইসা, তুই ভেবেছিস তোর বিয়ে হবে? কাল সকাল হতেই তোর নতুন জীবন রসাতলে যাবে। রাইসা থমকে যায়, সঙ্গে সঙ্গে ফোন করে সাফওয়ানকে। সাফওয়ান, ও আবার কিছু করছে। আমার আবার ভয় করছে। তুমি একটুও ভয় পাবে না, আমি আছি তোমার পাশে। আমি এখনই আসছি তোমার বাসায়। রাত 11টা। সাফওয়ান রাইসার পাশে আসে। তখন রাইসার বাবা জেগেই ছিলেন। কি হয়েছে? এমন সময় আসলে কেন? রাইসাকে নিয়ে আবার হুমকি দিচ্ছে সাজেদ। আমি ওকে নিরাপদ রাখতে এসেছি। রাইসার বাবা চুপচাপ সাফওয়ানের কাঁধে হাত রাখেন। তুই শুধু ওকে নিয়ে পালিয়ে যাস কেন? লড়াই করিস। মেয়ে আমার সাহস শিখুক তোকে দেখেই। অন্যদিকে সাইবার পুলিশ কর্মকর্তার দল সাজিদের লোকেশনে ট্রেস ধরেছে। রাত 3টার দিকে তারা সাজিদের এক আত্মীয়ের বাসায় হানা দেয়। আপনি সাজিদের অবস্থান জানেন এবং লুকাচ্ছেন, এটা আইনি অপরাধ। অবশেষে তারা ধরতে সক্ষম হয় সাজিদকে। তার ল্যাপটপ থেকে পাওয়া যায় রাইসার নামে তৈরি করা ভুয়া তথ্য ও ভিডিওর প্রমাণ। ও যা খুশি করুক, সমাজ তোকে মাফ করবে না। সমাজ নয়, এখন আইন কথা বলবে। সকাল 5টা। রাইসা জানালার পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। পাশে এসে দাঁড়ায় সাফওয়ান। ভালোবাসা যখন সত্যি হয় তখন কোনো ষড়যন্ত্র তাকে আটকাতে পারে না। এই আলোটা ঠিক আমার মনের আলো হয়ে উঠেছে। সকালটা অন্যরকম। চারপাশে রোদের নরম আলো, ফুলের ঘ্রাণ, কোলাহল সব মিলিয়ে এক শুভক্ষণ। আল্লাহর রহমতে সব যেন শান্তিতে শেষ হয়। আমার ছেলেটার মুখে যেন সারা জীবন হাসি লেগে থাকে। এদিকে রাইসা বসে আছে সাজঘরে, মাথায় লাল ওড়না, হাতে মেহেদি। আয়নায় তাকিয়ে নিজেকে ঠিক যেন চিনতেই পারছে না। আমি কি সত্যি বদলে গেছি, নাকি ওর ভালোবাসাই আমাকে নতুন বানিয়েছে? সীমা এসে চুপি চুপি কানে কিছু বলে। জানিস, আজ সাফওয়ান ভাই কাঁদছিল, বলে ওকে বউ হিসেবে পেতে আমার জীবন সার্থক। সেদিন তো ওর চোখে প্রথম পানি দেখেছিল। তখন ভেবেছিলাম এ কেমন ছেলে। এখন জানি ভেতরে কতটা গভীর। অপরদিকে অন্তু আর সাফওয়ান দাঁড়িয়ে আছে বরের মণ্ডপে। ভাই, এখনো সময় আছে, পালাতে চাইলে এখনোই বলেন। আমি তো তখন পালিয়ে যেতাম যখন ও ছিল এক ডর ভয়। এখন তো ওই আমার শান্তি। বিয়ের মুহূর্ত শুরু। রাইসা বাবার হাত ধরে আসছে মঞ্চের দিকে। চারপাশ নিস্তব্ধ। সবাই চেয়ে আছে এক দম্পতির মহার্ঘ মিলনের দিকে। আমি জানি তুই সুখী হবি, কারণ তোর পাশে এমন একজন আছে যে তোর অতীত মেনে নিয়েছে, শুধু ভবিষ্যৎ চায়। তুমি যদি না পাশে থাকতে, তাহলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না বাবা। কাজী সাহেবের কণ্ঠ শোনা গেল। আমি বরপক্ষ সাফওয়ান মাহমুদের পক্ষ থেকে রাইসা ইসলামকে মহারানা 1 লক্ষ টাকা ও কিছু ভালোবাসা সহকারে কবুল করিয়েছি। তারপর কাজী সাহেব রাইসার দিকে তাকালেন। আমি কোনো পক্ষ রাইসা ইসলামকে বর সাফওয়ান মাহমুদের সঙ্গে কবুল করাইলাম। কবুল করছি, কবুল করছি, কবুল করছি। বিয়েটা শেষ হলো। চারপাশে হাসি, চোখে জল আর অগাধ ভালোবাসা। শুরু হলো এক নতুন অধ্যায়। তুমি এখন আমার, কেবল নামেই নয়, সমস্ত জীবনের জন্য। আর তুমি আমার সাহস, আমার সব ভুলকে ভালোবাসায় রাঙিয়ে দিয়েছো। বিয়ে ঠিক পরদিন সকালবেলা। পুরো বাড়ি উৎসবের আমেজ। আত্মীয় স্বজনেরা কেউ গিফট নিয়ে আসছে, কেউ ছবি তুলতে ব্যস্ত। সীমা, তোরা একটু রাইসাকে দেখতে যা তো। এত লোকজন আসছে, ওর সাজগোজ ঠিক আছে তো?
ভাবি এখন ডায়মন্ড হয়ে গেছে, ওকে না দেখে কেউই ফিরছে না। রাইসা আয়নার সামনে বসে, কপালে সিঁদুর, চোখে হালকা কাজল, চুপচাপ নিজেকে দেখে যাচ্ছে। কালকের আমি আর আজকের আমি এক নয়, একটুখানি ভয়ও হচ্ছে সত্যি বলতে। দরজায় টোকা, সাফওয়ান ঢুকলো ধীরে ধীরে, হাতে ছোট্ট একটা চকলেট বক্স। প্রথম দিন বলে তোমার জন্য একটা মিষ্টি নিয়েছি, তবে এটাই চিনির চেয়ে বেশি ভালোবাসা আছে। এসব কথাই না মন গলে যায়, সাবধানে দেখো। গলে গেলেই তো ভালো, আমি চাই তুমি ধীরে ধীরে শুধু আমার হয়ে যাও। তারা পাশাপাশি বসে, এক ধরনের নীরব শান্তি। নতুন জীবনের শুরুটা যেন শব্দের চেয়ে অনুভূতির ভিতরেই বাঁধা। তুমি জানো, আমি যখন এসব ভুলভাল নেশায় ছিলাম তখনও মনে মনে একটা তুমি ছিলে। আমি শুধু চেয়েছি তুমি নিজেকে হারিয়ে না ফেলো, আর এখন আমি প্রতিদিন তোমায় খুঁজে নেব তোমার মধ্যেই। বিকেলের দিকে আয়োজন শুরু হলো বিবাহোত্তম সংবর্ধনার। গেস্ট আসছে, ফুলে ফুলে ভরে উঠেছে পুরো ছাদ। ভাই, গানটা বাজলে কিন্তু সবাই কাঁদবে, তুমি রবে নীরব হৃদয়ে। প্লিজ, কাঁদানো দরকার নাই, ওরা তো এত কষ্টের পর এখন একটু হাসছি। আরেক কোণে রাইসের বাবা দাঁড়িয়ে আছেন। এক আত্মীয় বলল, ভাই, আপনি তো এমপি সাহেব, এত শান্ত ভদ্র বিয়ে দেখলাম প্রথমবার। মেয়ে বদলে গেলে বাবা কেমনে থাকবে বলেন? রাতের বেলা অতিথিরা বিদায় নিল। ঘরটা শোভিত মোমবাতিতে। রাইসা বসে আছে খাটের এক পাশে। তুমি যদি না আসতে আমার জীবনে, আমি হয়তো আর নিজেকে ফিরেই পেতাম না। তুমি ফিরে এসেছো বলে আমি তোমায় চিরকাল ধরে রাখতে পারবো। সে রাত কোনো শব্দ ছিল না, ছিল শুধু ভালোবাসা, আলতো করে গড়া এক আশ্বাসের ঘর। নতুন সংসারের প্রথম সকাল। সূর্য তার আলোক রশ্মি দিয়ে যেন রাইসার কপালে আলতো চুমু খেয়ে বলে দিল, আজ থেকে শুরু হোক এক নতুন জীবন। চোখ মেলে রাইসার দিকে তাকিয়ে, এই যে নতুন বউ, ঘুম থেকে উঠবে না? না, যদি বলো সারা জীবন আমার পাশে থাকতো তাহলে উঠবো। দুজনের এমন ছোট ছোট কথা দিয়ে প্রতিটা সকাল হয়ে উঠছে রঙিন। সাফওয়ানের মা দরজায় দাঁড়িয়ে এক ঝলক দেখে নিলেন। এই মেয়েটা বদলে গেছে, এখন আমি বুঝি আমার ছেলে পছন্দ ভুল ছিল না। সকালের নাস্তা করতে বসেছে সবাই একসাথে। রাইসা রান্নাঘরে গিয়ে কাজ করতে চাইলে সাফওয়ানের মা অবাক। তুমি এসব করতে এসেছো? গিন্নি হয়ে এসেছো? কাজের মেয়ে না? আমি এসেছি সবার মন জয় করতে, শুধু নামের বউ হয়ে থাকতে চাই না। থাকো তাহলে, কিন্তু মনে রাখো তুমি এখন আমার মেয়ের মতো। অপরদিকে রাইসার বাবা এক সাংবাদিক সম্মেলনে ডাকলেন। সকলের অবাক করা ঘোষণা, আমি আগামী নির্বাচনে আর দাঁড়াবো না, এখন আমার সময় মেয়ের সুখ দেখার। সাংবাদিকরা থ মেরে গেল। এত বছর রাজনীতির মাঠে শক্ত অবস্থানে থাকা এমপি সাহেব হঠাৎ এমন সিদ্ধান্ত। এদিকে সীমা আর অন্তু দাওয়াতে ব্যস্ত। রাইসা আপু আর ভাইয়ার প্রেম তো সিনেমার থেকেও বেশি রোমান্টিক ছিল। আর তোরটাও শুরু হোক না এখন, একটু একটু করে। হ্যাঁ মানে, কি বলছিস তুই? বুঝিনিস? বিকেলটা কেটেছে ছোট ছোট হাসিতে, একটু দুষ্টুমিতে, আর অনেক অনুভূতির আদান প্রদানে। সাফওয়ান, আমি কি সত্যি সুখী থাকবো? তুমি যদি আমার উপর ভরসা রাখো তাহলে সবকিছু তোমার পছন্দ মতো হবে। তাহলে আমি চোখ বন্ধ করেও তোমার হাত ধরবো। আর আমি কোনোদিনও হাত ছাড়বো না। সকালটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, কিন্তু জীবন তো চুপি চুপি নাটক নিয়ে আসে, কারো অনুমতি ছাড়াই। আজ আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, চলো একটু ঘুরে আসি। তুমি বললে আমি চোখ বেঁধেও যাই, কিন্তু কোথায়? চমক থাকবে, তাই এখন বলছি না। তারা বেরিয়ে পড়ে। গাড়ি যাচ্ছে শহরের বাইরে, সবুজে মোড়ানো এক ছোট্ট রিসর্টে। এদিকে বাড়িতে সাফওয়ানের মা ফোন করে রাইসার বাবাকে। ভাই সাহেব, আপনার মেয়ে এখন আমাদের ঘরের আলো, এ তো বদলে গেছে, আপনি গর্ব করতে পারেন। ও যেন এই আলো হারিয়ে না ফেলে, ওর জন্য আজকাল ভয় পাই। রিসর্টে পৌঁছেই রাইসা ঘোরের মধ্যে পড়ে গেল। চারদিক ফুলে ফুলে সাজানো, সামনে এক ছোট্ট ক্যানেল। তুমি কিভাবে জানলে আমি ছোটবেলায় এমন জায়গা খুব পছন্দ করতাম? তুমি সবকিছু বলো না, কিন্তু চোখ বলে দেয়। তারা হাঁটতে শুরু করলো বাগানের ভিতর। হঠাৎ রাইসা। নেহাল? নেহাল রাইসার পুরনো পরিচিত।
একসময় বন্ধুত্বের ছায়ায় ছিল ভালো লাগা, তারপর একদিন সে হারিয়ে যায়। তুমি এখানে? তুমি তো এখন আমি বিবাহিত, সুখী। তুমি? আমি এখন শুধু একটা ভুল যেটা সময় করে দিয়েছে, কিন্তু তোমাকে দেখে খুব ভালো লাগলো। আমি সাফওয়ান, ওর স্বামী, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝে গেছি। ভাগ্য তোমার সাথেই ঠিক ছিল। নেহাল চলে যায়, কিন্তু রাইসার চোখে কুয়াশা জমে। সাফওয়ান, আমি কাঁপছি না, আমি শুধু ভয় পাচ্ছি যদি পুরনো ছায়া আবার ফিরে আসে। আমি তোমার পাশে আছি, যতবার ভয় পাবে আমি তোমায় আগলে রাখবো। এদিকে বাসায় রাইসার বাবা হঠাৎ বসা অবস্থায় বুকে হাত দিয়ে হোঁচট খান। ওই বুকটা। কাকু, কেউ ডাক্তার ডাকো। অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। বিকেলটা রাঙা আকাশের মতো থমকে গেল। একদিকে পুরনো ছায়া, অন্যদিকে বাবার অসুস্থতা। রাইসার জীবনে শান্তি এসেছিল ঠিকই, কিন্তু জীবন কি কখনো থেমে থাকে? রাতের হাসপাতাল যেন এক গভীর নীরবতায় জড়িয়ে আছে। করিডোরে হাঁটছে সাফওয়ান আর রাইসা, দুজনেই স্তব্ধ, ভীত। রাইসার বাবার হার্ট অ্যাটাক তাদের জীবন বদলে দিয়েছে। সাফওয়ান, আমি বাবাকে হারাতে চাই না, আমি কিছুতেই না। তুমি ভেঙে পড়লে আমি দাঁড়াবো কিভাবে? আমরা একসাথে, মনে রেখো। ডক্টর বের হয়ে এলেন কেবিন থেকে, সবাই ছুটে গেলেন তার দিকে। ভয় পাওয়ার কিছু নেই, উনি এখন স্থিতিশীল, তবে তাকে বিশ্রামে রাখতে হবে। আল্লাহ, তুমি সূর্য, আমার বাবা বেঁচে আছে। তোর কান্না শান্তির কান্না রে মা। পরদিন রাইসা বাবার পাশে বসেছিল। বৃদ্ধ, ক্লান্ত সেই মানুষটা হঠাৎ মেয়ের হাতটা ধরলেন। রাইসা, আমি সবসময় চাইছিলাম তুই বদলাস, তুই ভালো হোস। এখন বুঝলাম তুই ছিলিস সবসময় ভালো, শুধু বুঝতে পারিনি। তুমি যদি বলো, আমি এখন থেকে তোমার আদর্শ মেয়ে হয়ে থাকবো। আমি যদি না থাকি? তুমি থাকবা, তুমি থেকে যাও। কয়েকদিনের মধ্যেই রাইসার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। সাফওয়ান প্রতিদিন হাসপাতালে গিয়ে রাইসাকে সাহস দিত। এই সম্পর্ক আর নিছক প্রেমে সীমাবদ্ধ ছিল না, ছিল আত্মার বন্ধনে বাঁধা। আপু, জানিস তুই তো এখন সত্যিকারের আইকন। কেমন বদলে গিয়েছিস। আর এখন আমার জানি প্রেম মানেই শুধু ফুল আর চাঁদ না, দায়িত্ব আর ভরসা। হাসপাতাল থেকে ছাড় পেয়ে একদিন সবাই একসাথে ছাদে উঠল। সন্ধ্যার আকাশে তখন ধীরে ধীরে নামছে তারা। তুমি আছো বলেই আমি শক্ত, আর তুমি আছো বলেই আমি বদলেছি। তোকে নিয়ে একটা জীবন কাটাতে চাই, যেখানে আর কোনো ভয় থাকবে না। আমাদের গল্পটা যেন এখানেই না থেমে যায়। গল্প শেষ হয় না, গল্প নতুন করে বাঁচে। প্রতিদিন, প্রতিটি সকালে, প্রতিটি চোখে চোখ রাখার মুহূর্তে। রাইসা ও সাফওয়ান ঠিক তেমনই এক প্রেমের প্রতীক হয়ে বেঁচে থাকে। শেষ দৃশ্যে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে রাইসা আর সাফওয়ান দুজনেই আকাশের দিকে তাকিয়ে নতুন সূর্যকে দেখছে, নতুন জীবনের আশা নিয়ে। সমাপ্ত।